হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই ইম্পর্টেন্ট ডেমো ক্লাসে। আমি আশা করছি তোমরা সবাই সবাই অনেক অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাথে অলরেডি অনেক শিক্ষার্থী জয়েন করেছে। আসমাউল আজম আমাদের সাথে, আলম জয়েন করেছে আমাদের সাথে, পারুল জয়েন করেছে আমাদের সাথে, রাহাত জয়েন করেছে ভাইয়া, এমএসটি মিম মোসাম্মদ মিম জয়েন করেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং মাই ডিয়ার স্টুডেন্টস। তারপরে হচ্ছে হুসাইন শাহ মাহিন আমাদের সাথে জয়েন করেছো, ভেরি নাইস। মায়া আছে আমাদের সাথে, স্নাতা আছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো একটু আমাকে জানাও তো। আজকের এই ইম্পর্টেন্ট লাইভ ক্লাস আমরা কোন টপিক নিয়ে কথা বলবো সেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, বাট এই টপিকটা আমি একটু পরে যাচ্ছি, মেইন টপিক আমি একটু পরে যাচ্ছি। বিফোর দ্যাট আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই, একটু আলোচনা করতে চাই কেমন যাচ্ছে তোমাদের সবকিছু। রোজা কেমন যাচ্ছে, যেহেতু প্রথম রোজায় ডেমো ক্লাসটা এই প্রথম ডেমো ক্লাস নিচ্ছে ভাইয়া রোজার মধ্যে, এবং আমার মনে হয় ইংলিশের প্রথম ডেমো ক্লাস তোমরা 6 তারিখে করেছো, দুর্জয় ভাইয়া তোমাদেরকে নিয়েছে আমাদের উইথ ক্লোজ উইদাউট ক্লোজের উপরে, এবং আজকে আমরা হচ্ছে পাংচুয়েশন মার্কস নিয়ে আজকে ডেমো ক্লাসটা সাজিয়েছি এবং সেই টপিকের উপরে কথা বলবো, ইনশাআল্লাহ কথা বলবো। তো সিয়াম আমাদের সাথে আছো, ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো একটু আমাকে জানাও তো। এন্ড পাশাপাশি তোমাদের ইংলিশের অবস্থা কেমন যাচ্ছে? ইংলিশ অবস্থা কেমন যাচ্ছে আমি আশা করি ভালোই যাচ্ছে, যেহেতু তোমার 10 মিনিট স্কুলের সাথে যুক্ত হয়েছো। যদি ভালো নাও যায়, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলো করলে, তোমাদের আমাদের পেইড ব্যাচ গুলোতে জয়েন করে তোমাদের ডেফিনেটলি সেই ক্লাসটা ভালো যাবে এবং ভালোভাবে তোমরা সেখান থেকে মেনটেন করতে পারো ভাইয়া। ওকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়া আক্তার, তাসপিয়া, তারপর আলহামদুলিল্লাহ রাশিদুল ইসলাম, কেমন আছেন সবাই? ভালো আছি ভাইয়া। শিহাব আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আবু সাইফ, তারপরে আমাদের সাথে আছে হচ্ছে সোনিয়া আফরিন আছে আমাদের সাথে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, বেশ ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো ভাইয়ার পরিচয়টা আমি তোমাদেরকে দেই, যেহেতু এটা আমাদের ডেমো ক্লাস, এখানে অনেক শিক্ষার্থী ভাইয়াকে চিনবে না, আবার অনেকে পেইড ব্যাচ থেকেও আছো। সো আমাকে বলো দেখি তোমরা কে কে এখানে পেইড ব্যাচ থেকে আছো, বা কারা কারা ফ্রি থেকে। আমার মনে হয় পেইড ব্যাচ থেকে কেউই নাই, বিকজ আমাদের পেইড ব্যাচ থাকলেও খুবই অল্প পরিমাণে এখানে আছো। ম্যাক্সিমাম আমাদের এখানে ফ্রি ডেমো ক্লাস করতে তোমরা এখানে এসেছো। তো যেহেতু ফ্রি ক্লাস করাচ্ছি, ডেমো ক্লাস করাচ্ছি, এবং এই ক্লাসটা করার মাধ্যমে তোমরা জানতে পারবা যে আমরা আমাদের পেইড ব্যাচে কতটা যত্ন করে ক্লাসগুলো নিয়ে, কতটা সুন্দর করে আমরা সেখান থেকে ক্লাসগুলো নিয়ে থাকি। এ বিষয়ে ভাই পরে কথা বলবো, বাট একটু আমাকে জানাও তো, সবাইকে এখানে আমরা ফ্রিতে, সবাইকে আমাদের 26 ব্যাচ যে ফ্রি স্টার স্টুডেন্ট যে গ্রুপটা আছে সেখান থেকে আমরা জয়েন করেছি কিনা। পেইড ব্যাচ থেকে অনেকেই আছে, ফ্রি থেকে অনেকেই আছে। সবার উদ্দেশ্যে ভাই আমার পরিচয়টা দিচ্ছি। আমি আজিজ ইবনে ফাহাদ ভাই, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং 10 মিনিট স্কুলের সাথে ইংলিশ ডিপার্টমেন্টের সাথে ফর দ্য লাস্ট 2.5 ইয়ার্স অলমোস্ট ভাই কাজ করছি, এবং আমার বিশ্বাস ইন ফিউচার আরো অনেক অনেক বছর ধরে তোমাদেরকে সার্ভিস দিয়ে যাব, কথা বলবো, পরিচয় তোমাদের সাথে আরো পরিচয় হবে, আমি বিল্ড আপ করতে চাই, কথা বলতে চাই, সম্পর্ক তৈরি করতে চাই। ওকে, সো ইয়েস, আমাদের সাথে একজন খুবই কি বলে এটাকে, ফেমাস একজন টিচার আমাদের সাথে আছে, এবং তোমরা অনেকে হয়তো তাকে চেনো। সে আমাদের ফারদিন ভাই, আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফারদিন ভাই আমাদের সাথে চলে এসেছে। এটা আমাদের ফ্রি ডেমো ক্লাস চলছে ভাই, ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ফ্রি ডেমো ক্লাস চলছে আজকে। হ্যাঁ, 3:30টায় পেইড ব্যাচে কেমিস্ট্রি ক্লাস আছে। সো ভাবতেছিলাম যে কি ব্যাপার, এটা 26 এর ক্লাস আপনি কেন নিচ্ছেন আসলে। সো আমার স্টুডেন্ট তো আজকে থাকবেই না ক্লাসে, সবাই বলবে ফাহাদ ভাই অলওয়েজ বেস্ট, নাম্বার 1। নো 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 নো, একদমই না। আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ডন যদি থাকে, ডন কেমিস্ট্রি ডন যদি থাকে, and he is one of the don of chemistry. ডন মানে বুঝি ভিলেন চরিত্র। নো নো, কেমিস্ট্রি ডন। আপনি ভিলেন হলো একটা মুভির মধ্যে ভিলেনের ইম্পর্টেন্স কতটুকু সেটা আপনি জানেন। হ্যাঁ, লাস্টে ভিলেন মরে যায়। না, ভিলেনের পুলিশ কোর্স শেষে টিচার চেঞ্জ হয়ে গেছে। কোর্স ফারদিন ভাই, আপনি দেখেন ফারদিন ভাই বলছে ভাই। ঠিক আছে বাবারা, খুবই ভালো আছি। তোমরা তো ইংরেজি জানো ফাহাদ ভাই কতটা জোস পড়ায়। সো ফাহাদ ভাইকে দেখলেই বুঝতে পারবে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টও কত জোস। সো তোমরা শুধুমাত্র এই যে ডেমো ক্লাস, যেহেতু এটা ইংরেজি, সো শুধুমাত্র কোর্সটা ইংরেজি পারচেজ করো না, ইংরেজি তো সবাই করো আসলে। সো আমি বলবো যাতে সবাই আসলে কেমিস্ট্রি দিকে খেয়াল রাখতে। আসলে ইংলিশ আসলে ভাই রয়্যাল, এটা সবাই বুঝে আসলে, কারণ এখানে সবাই পড়ে ভাই। এখন কথা হচ্ছে কি, এখন ইংরেজি এমন একটা সাবজেক্ট, বর্ডার পার হইলে বলে যে তুই ইংরেজি কর, বাংলা আমি বুঝি না। হ্যাঁ, সো এই একটা অবস্থা। বাট কেমিস্ট্রির ভাষা বললে তো আমার ভাই আবারও কিক মেরে দেশে পাঠাই দিবে। যাই হোক, জোস ক্লাস হবে ইনশাআল্লাহ ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, দেখা হবে ভাই। আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ফারদিন ভাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাঙ্কস ফর জয়নিং হিয়ার। ফারদিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ে, সো ওয়াহিদ আলী, তারপরে কেমন আছেন ভাইয়া? ভালো আছি। এনিওয়ে, আমরা তাহলে ক্লাস শুরু করতে পারি কিনা একটু আমাকে জানাও তো, সবাইকে প্রস্তুত কিনা আমাদের ক্লাসটি করার জন্য। স্নাতা, তারপরে হচ্ছে আবির আহমেদ জয়। ওকে,
আমরা ইনশাআল্লাহ আজকে দারুণ একটা ক্লাস করতে যাচ্ছি। তোমরা আমাদের যেহেতু পেইড ব্যাচে জয়েন করেছো, আমার বিশ্বাস তোমরা কিছুদিন পরে সরি ফ্রি ক্লাসে জয়েন করেছো, বিশ্বাস আমাদের পেইড ব্যাচে তোমরা এখান থেকে অনেক শিক্ষার্থী জয়েন করবা। ঠিক আছে, সো ইংলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা ডেমো ক্লাস নিচ্ছি, একইভাবে কেমিস্ট্রি আমাদের হচ্ছে অন্যান্য ক্লাসগুলো ডেমো ক্লাস হচ্ছে, তোমরা সেখানেও জয়েন করবা, সেখানে ক্লাসগুলো করবা। হ্যাঁ, সো আই মিন সবকিছু ভালো হবে তোমাদের জন্য, বা আই মিন সবকিছু ভালো মতো করে তোমরা শিখতে পারবা, বুঝতে পারবা। এই ফ্রি ক্লাসগুলো কে মিস করতে চায় ভাই, বলো তুমি মিস, আমি কি মিস করতাম তোমাদের এই সিচুয়েশনে থাকলে? আমি তোমাদের ক্লাসে থাকলে কখনোই ফ্রি ক্লাসগুলো মিস করতাম না। চিন্তা করতাম যে আরে ভাই আমি তো শিখতে পারতেছি, আমি বাসায় বসে শিখতে পারতেছি। আমি যখন ক্লাস ইন্টারে ছিলাম, ক্লাস 11 মানে আই মিন পরীক্ষা দিব, ইন্টার সেকেন্ড ইয়ারে যখন আমি ছিলাম পরীক্ষা দিব, পরীক্ষা দেওয়ার সময় অ্যাডমিশন টেস্টের জন্য বা অ্যাডমিশন পড়াশোনার জন্য বিভিন্ন কোচিং ফ্রিতে ক্লাসগুলো দেয়, বিভিন্ন ফ্রিতে ক্লাসগুলো দেয়। তো আমি চিন্তা করলাম যে ফ্রিতে ক্লাসগুলো দেয়, করলে খারাপ কি, 2 ঘন্টা ক্লাস করে আসি না, দেখে আসি, অনেক কিছু শিখা যাবে, অনেক কিছু বোঝা যাবে, তো করেই আসি। তো যখন আমি ফ্রি ক্লাসগুলো করতাম, আমি দেখতাম ওরা কত যত্ন করে ক্লাসগুলো নেয়, কত সুন্দর করে ক্লাসগুলো নেয়, কত কিছু জানা যায়, একাডেমিকের বাইরে আরো কত কিছু থাকতে পারে। এই জিনিসগুলো আমি তখন জানা মানে আমি উপলব্ধি করতে পেরেছি। তো ফ্রি ক্লাসগুলো ডেফিনেটলি তোমরা করবা বাসায় বসে। আমি তো তখন ভাড়া দিয়ে যেতাম, আমার বাসা বলতে আমি মৌচাকে ভাড়া দিয়ে যেতাম কষ্ট করে, আবার মৌচাক থেকে ভাড়া দিয়ে আসতাম। তো আমার তো টাকা যেত, পরিশ্রম হইতো অনেক বেশি। তোমরা বাসায় বসে যে ক্লাসটা করতে পারছো, তখন ওইরকম এরকম মানে অ্যাডভান্স ফিচার গুলো বা অনলাইন সেরকমটা ছিল না আজকে 7-8 বছর আগে। সো ডেফিনেটলি তোমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছ, অনেক বেনিফিট পাচ্ছ। ট্রাই টু গ্র্যাব অল দ্য বেনিফিটস দ্যাট উই আর প্রোভাইডিং টু অল অফ ইউ। সো প্লিজ এটা মিস করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এনিওয়ে ক্লাস তাহলে শুরু করি। হ্যাঁ, আমি অনেক কথা বলে ফেলেছি, আমাদের ক্লাসটা শুরু করা উচিত। এবং আজকের ক্লাসে আমরা হচ্ছে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন এই টপিক নিয়ে ডিটেইলসে কথা বলবো। আমরা দেখব পরীক্ষাতে যে অনেক নিয়ম আছে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন নিয়ে, অনেক নিয়ম আছে, আমাদের এত নিয়ম দেখার প্রয়োজন নাই, এত কিছু পড়ার প্রয়োজন নাই। আমরা প্রিসাইজলি নির্দিষ্টভাবে অল্প কিছু নিয়ম দেখব, অল্প কিছু জিনিস শিখবো। ওকে, সো আমরা অনেক কিছু স্টার্ট করছি ভাই, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তাহসিন তিয়াস, তোমার যদি হচ্ছে ক্লাস করতে খুব বেশি প্রবলেম হয়, প্লিজ ভাই তুমি ক্লাস থেকে চলে যেতে পারো, ডোন্ট ওয়ারি, চলে যেতে পারো ভাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট আমরা এমন শিক্ষার্থী, একটা ক্লাস তো শুরু করলে হুট করে শুরু করা যায় না, একটু গ্রিটিংস বলো বা কথাবার্তা বলে ক্লাস শুরু করা উচিত। সো ডেফিনেটলি আমাদের মূল ক্লাস আমি যাচ্ছি, মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলা উচিত, বা সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা আমাদের এনশিওর করা উচিত। বুঝতে পেরেছো? দ্যাটস ওয়াই কথাগুলো বলা। বাট তোমাদের যদি কারো প্রবলেম থেকে থাকে বা খুব ব্যস্ততা থাকে, আমার মনে হয় এই ব্যস্ততার মাঝে তোমাদের ক্লাসগুলো করার প্রয়োজন নাই। ইউ ক্যান গো এন্ড ডু ইউর ইম্পর্টেন্ট টাস্ক। এন্ড যদি ইম্পর্টেন্ট ক্লাস থেকে ইম্পর্টেন্ট হয়, সেই কাজগুলো তোমরা করতে যাও ভাই, সমস্যা নাই। তাহসিন তিয়াস এন্ড ওভারঅল যারা একটু ব্যস্ত তাদের জন্য বলছি। এনিওয়ে, সো পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন এই টপিকটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষা তোমাদের 26 ব্যাচে 5 মার্কস থাকবে, যদি শর্ট সিলেবাস হয় 5 থেকে 7 মার্কসও হতে পারে, 5 থেকে 7 মার্কসও হইতে পারে ভাইয়া। ঠিক আছে, তো আমাদের এই 5 মার্কস বলো বা 7 মার্কস বলো, এই টপিকটাতে ভালো করার জন্য মোটামুটি অল্প কিছু নিয়ম যদি আমি সবকিছু অ্যাকুমুলেট করি, একসাথে করি, 20 থেকে 22টা নিয়ম আমাদের পড়তে পারলেই হবে। 20 থেকে 22টা নিয়ম আমাদের কি পড়তে পারলেই হবে। ঠিক আছে, সো এই তো আমাদের ওই নিয়মগুলো আমরা দেখবো, পড়বো এবং বোঝার চেষ্টা করবো, দেখবো কত সুন্দর করে আমরা জিনিসগুলো পড়তে পারি। এনিওয়ে, সো পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন এই ক্লাসটা আমরা আজকে 25 সাল 8 তারিখে ক্লাসটা নিচ্ছি। এবং কত দেখো আমাদের এখানে কি বলেছে, আমরা দিস বেসিক ডিসকাশন 55 মিনিটস বেসিক ডিসকাশন আমরা দেখবো, দেন আমরা প্র্যাকটিস করব 25 মিনিটস প্র্যাকটিস করবো। আমরা ক্লাসটা ডিসকাশন করার পরে প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, সো প্র্যাকটিসটা করবো আমরা। পাশাপাশি প্রেয়ারের টাইম, যেহেতু এখন নামাজ যদি আজান দিয়ে দেয়, এর মাঝে আমরা চেষ্টা করবো 10 মিনিট নামাজ ব্রেক দেওয়ার জন্য। যদি নামাজ আজান দিয়ে দেয়, আমার মনে হয় 4:30 আমাদের ক্লাস শেষ হবে, এর আগে আজান দিবে না। সো জাস্ট রিস্ক এড়ানোর জন্য ভাইয়া এই 10 মিনিট নামাজ টাইমটা রেখেছি, বাট আমার মনে হয় এর আগে আমাদের ক্লাসটা ইনশাআল্লাহ কনক্লুড হয়ে যাবে। 1.5 ঘন্টা ক্লাস আমাদের হবে, 1 ঘন্টা 30 মিনিট। দেখো ভাইয়া, পাংচুয়েশন মার্ক জিনিসটা কি এটা আগে আমাদের জানতে হবে। হোয়াট ইজ পাংচুয়েশন মার্কস অ্যাকচুয়ালি, এটা আমাদের অবশ্যই জানতে হবে ভাইয়া। দেখো, একজন লেখকের, খেয়াল করে দেখো কি বলেছে, একজন লেখকের মনের ভাব সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য, একজন লেখকের মনের ভাব সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য ও বাক্যের অর্থ সহজভাবে বোঝার ক্ষেত্রে পাংচুয়েশন মার্কের ব্যবহার অপরিহার্য।
আমাদের যখন আমরা ব্যক্তিগত জীবনে কথা বলি বা একজন ব্যক্তির সাথে যখন কথা বলি, দেখো একাডেমিক লাইফে এটা প্রয়োজন, বাট আমার মনে হয় একাডেমিক লাইফ থেকে ব্যক্তিগত জীবনে রিয়েল লাইফ, আমাদের মানে মেইন আসল যে জীবন আমাদের, এই জীবনের রিয়েল লাইফে কিন্তু এই পাংচুয়েশন মার্কের ব্যবহার অনেক বেশি রয়েছে। তুমি যখন একটা মানুষের সাথে কথা বলবা, একজন মানুষের সাথে তুমি যখন কমিউনিকেট করবা, কথা বলবা, তখন কথার কিন্তু মাধুর্যতা মেনটেন করার প্রয়োজন। কথার মধ্যে তোমার সৌন্দর্য থাকা দরকার, কোথায় থামতে হবে, কোথায় কতটুকু থামতে হবে, কোথায় থামা যাবে না, এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারো, তোমার কথার সৌন্দর্য অনেক বেড়ে যাবে। তখন তোমার অপোনেন্টে, তোমার সামনে যে ব্যক্তি থাকবে, তোমার সামনে যে ব্যক্তি থাকবে, ওই ব্যক্তি তোমার সাথে সুন্দর মতো করে কমিউনিকেট করতে পারবে, তোমার সাথে সুন্দর মতো করে কথা বলতে পারবে, বা তোমার কথাগুলো বুঝবে, বা তোমার কথাগুলো সে মনোযোগ দিয়ে শুনবে। যখন তুমি দেখবা আমরা কোন মানুষগুলোকে খুব সুন্দর, খুব ভালোবাসি, খুব পছন্দ করি, যে সকল মানুষের কথা খুব সুন্দর, সে সকল মানুষকে আমরা ভাই বলে বা খুব ক্লোজলি তার কাছে যেতে চাই, তার সাথে সম্পর্ক বিল্ড আপ করতে চাই, তার সাথে নতুন নতুন জিনিসগুলো শিখতে চাই, তাই না? শিখতে চাই। তো কথার যে ইম্পর্টেন্স, এইটা যদি আমরা বুঝতে পারি এবং সেই জিনিস যদি দক্ষতা নিজের মধ্যে আয়ত্ত করতে পারি, সেটা তো আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হবে। এবং এই দক্ষতা বা কথার সৌন্দর্য বাড়ানোর জন্য, কমিউনিকেশন যোগাযোগটাকে সুন্দর করার জন্য এই পাংচুয়েশন মার্কের ইম্পর্টেন্স অনেক বেশি। ট্রাস্ট মি, অনেক বেশি ভাইয়া। কথা বুঝতে পেরেছি ভাইয়া? আমাদের অনেক বেশি। সো প্লিজ আমাদের এই পাংচুয়েশন মার্কের ব্যবহারটা আমাদের লাইফে প্রয়োজন। কোথায় কতটুকু থামতে হবে প্রশ্ন করার ক্ষেত্রে, এই যে টোনালিটি, আমাদের যে ভয়েসের দেখো না, কোথায় কতটুকু জোরে লাউডলি কথা বলতে হবে, কোথায় কম ভয়েসে কথা বলতে হবে, কোথায় হাই টোনে কথা বলতে হবে, লো টোনে কথা বলতে হবে, এগুলো কিন্তু কমিউনিকেশনের অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। সো আমাদের জানতে হবে এগুলো অনেক কতটা লাইফে কোন জায়গায় কিভাবে কাজ করে, কি কতটুকু কোনটা শিখলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসগুলো জানা দরকার। সেই জন্য বলেছে যে মনের ভাব সুস্পষ্ট ভাবে প্রকাশ করতে গেলে এবং বাক্যের অর্থ সহজ ভাবে প্রকাশ করতে বোঝার ক্ষেত্রে এই পাংচুয়েশন মার্ক ব্যবহার করে থাকি। তুমি যদি কথা বলতেই থাকো, তখন ওই ব্যক্তি বলবে যে এই বেটা থাম, তোর কথা আমি শুনতে চাইছি না, বিরক্ত হয়ে যাবে তোমার প্রতি, তোমাকে একটা কানের নিচে একটা থাপ্পড় দিবে, যেগুলো থাম, হয় থামবি নয় মাইর খাবি, নয় এখান থেকে চলে যা। সো বেশি কথা বলার প্রয়োজন নাই এবং কম কথা বলার প্রয়োজন নাই, পরিমিত পরিমাণে কথা বলা জানতে হবে। এই যে পাংচুয়েশন শব্দটা আছে, এই পাংচুয়েশন শব্দটা কিন্তু আমাদের ইংলিশ শব্দ না। পাংচুয়েশন শব্দটা কিন্তু ইংলিশ শব্দ থেকে উৎপত্তি না, বা এটা ইংলিশ শব্দও না। এটা কোন জায়গা থেকে উৎপত্তি, দেখো কোন জায়গা থেকে এটা তৈরি মানে উদ্ভব হয়েছে। এটা বেসিক্যালি পাংচুয়েশন শব্দটির উৎপত্তি ল্যাটিন থেকে এসেছে। ল্যাটিন শব্দ পাংটাম থেকে এটার তোমার হচ্ছে উৎপত্তি এসেছে। এই পাংটাম শব্দের অর্থ কি? পাংটাম শব্দের অর্থ হচ্ছে চিহ্ন বা বিন্দু। দেখো, চিহ্ন বা বিন্দু, পাংটাম থেকেই বেসিক্যালি পাংচুয়েশন এই শব্দটা আসছে। আর পাংটাম শব্দের অর্থ হচ্ছে বিন্দু বা চিহ্ন। দেখো, কোন সেন্টেন্স লিখার মাঝে বা শেষে বিরতি জ্ঞাপনের জন্য বা অল্প বিলম্ব করার ক্ষেত্রে আমরা যে সমস্ত চিহ্ন ব্যবহার করি, তাই ইংলিশ গ্রামারে পাংচুয়েশন মার্কস হিসেবে পরিচিত। তাই সেটা কি আমাদের ইংলিশ গ্রামারে পাংচুয়েশন মার্কস হিসেবে পরিচিত। দেখো ভাইয়া, কোন সেন্টেন্স লিখার ক্ষেত্রে বা মাঝে বিরতি জ্ঞাপনের জন্য বা কোথায় অল্প বিরতি বা বেশি বিরতি দেওয়ার জন্য আমরা যে সমস্ত চিহ্ন ব্যবহার করি, তাকে মূলত বলা হয়ে থাকে পাংচুয়েশন মার্কস হিসেবে পরিচিত, বা তাকে পাংচুয়েশন মার্কস বলা হয়ে থাকে ভাইয়া। ঠিক আছে, ওকে। সো বিন্দু বা চিহ্নকে বলা হয়ে থাকে আমাদের এই পাংচুয়েশন মার্ক। জ্যোতি চিহ্ন বলা হয়ে থাকে, অনেক সময় এটাকে জ্যোতি চিহ্ন বলা হয়ে থাকে। এই যে আমাদের জ্যোতি চিহ্ন, এটাও বেসিক্যালি আমাদের পাংচুয়েশন মার্কস বলা হয়ে থাকে, জ্যোতি চিহ্ন। ঠিক আছে, তো জ্যোতি চিহ্ন বা বিন্দু বা চিহ্ন, এই জিনিসগুলোকে আমাদের পাংচুয়েশন মার্ক বলা হয়ে থাকে। আমাদের ইংলিশে অনেক রকমের পাংচুয়েশন মার্ক রয়েছে। যেমন দেখো, স্টেশন ছাড়া কোনো ট্রেন কি থামবে? স্টেশন ছাড়া কিন্তু কোনো ট্রেন কখনোই থামবে না। তেমনি আমাদের কি বলে এটাকে, গন্তব্য পৌঁছাবে না। তেমনি আমাদের পাংচুয়েশন মার্ক ছাড়া মনের ভাব, বাক্যের অর্থ পরিপূর্ণ প্রকাশিত হবে না। সেজন্য বলেছি, দেখো, বাক্যের অর্থ অন্তঃসার শূন্য এবং অসীম। আমাদের বাক্যের অর্থকে পরিপূর্ণ প্রকাশ করতে কিন্তু এই পাংচুয়েশন মার্কের প্রয়োজন অনেক বেশি রয়েছে। এবং একটা বাক্যে তুমি যদি পাংচুয়েশন মার্ক ব্যবহার না করো, সেটা কিন্তু বাক্য আলটিমেটলি হয় না। একটা বাক্যে পাংচুয়েশন মার্ক পরিপূর্ণ ব্যবহার করলেই বাক্যটা সুন্দর হয়, বাক্যটার অর্থ পরিপূর্ণ ক্লিয়ার হয়ে থাকে। এখন দেখো, আমাদের এই পাংচুয়েশন মার্ক সাধারণত 12 রকমের হয়। আমাদের পরীক্ষাতে বা ইংলিশে 12 রকমের পাংচুয়েশন মার্ক আমরা খুব বেশি ব্যবহার করি। আরো আছে, বাট সাধারণত এই 12 রকমের পাংচুয়েশন মার্ক আমরা ইংলিশে ব্যবহার করে থাকি। এর মধ্যে একটা আমরা দেখো ভাইয়া, ফুল স্টপ। আমরা ফুল স্টপ ব্যবহার করি, আমরা কমা ব্যবহার করি, আমরা সেমিকোলন ব্যবহার করি, কোলন ব্যবহার করি, আমরা
কোয়েশ্চেন মার্ক ব্যবহার করি ভাইয়া, এরপরে এক্সক্লেমেশন মার্ক আমরা ব্যবহার করে থাকি, অ্যাপোস্ট্রফি ব্যবহার করি, ড্যাশ ব্যবহার করি, এরপরে হাইফেন ব্যবহার করি আমরা, প্যারেনথেসিস বা ব্র্যাকেট ব্যবহার করি, এরপরে অ্যাস্টেরিস্ক। অ্যাস্টেরিস্ক বলতে বুঝে হচ্ছে ওই যে ইম্পর্টেন্ট, এই প্যারাগ্রাফটা কতটুকু ইম্পর্টেন্ট, 3 স্টার 4 স্টার দেই না আমরা, এটাকে বলে অ্যাস্টেরিস্ক। এটাকে আমরা কিন্তু স্টার বলি, স্টার কিন্তু না, এটা অ্যাস্টেরিস্ক। অ্যাস্টেরিস্ক কিন্তু একটা পাংচুয়েশন মার্ক। এরপর আমরা কোটেশন ব্যবহার করি বা ইনভার্টেড কমা ব্যবহার করে থাকি। এই 12 রকমের পাংচুয়েশন মার্ক, হ্যাঁ, এই 12 রকমের পাংচুয়েশন মার্ক হচ্ছে বেসিক্যালি আমরা ব্যবহার করে থাকি। 12 রকমের পাংচুয়েশন মার্ক আমরা মূলত হচ্ছে ব্যবহার করে থাকি। এখন দেখো যে এই 12 রকমের পাংচুয়েশন মার্ক ব্যবহার করলেও 12 রকমের পাংচুয়েশন মার্ক ব্যবহার করলেও আমাদের জন্য কিন্তু সবগুলো গুরুত্বপূর্ণ না। পরীক্ষার জন্য সবগুলো গুরুত্বপূর্ণ না ভাইয়া, সবগুলো আমাদের জন্য পরীক্ষার জন্য লাগবে না। আমাদের জন্য লাগবে কোনটা দেখো, এই 12টার মধ্যে 6টা পাংচুয়েশন মার্ক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফুল স্টপ আমাদের জন্য দরকার, ফুল স্টপ এইটা আমাদের জন্য প্রয়োজন। এরপরে কমা, কমা আমাদের জন্য প্রয়োজন। এরপরে হচ্ছে আমাদের সেমিকোলন, এটা আমাদের দরকার নাই, কোলনও দরকার নাই। আমাদের জন্য কোয়েশ্চেন মার্ক, এইটা আমাদের জন্য প্রয়োজন। এক্সক্লেমেশন মার্ক, এইটাও কি আমাদের জন্য প্রয়োজন। এই 4টা। তারপরে হচ্ছে অ্যাপোস্ট্রফি প্রয়োজন আছে, আমরা অ্যাপোস্ট্রফি সম্পর্কে দেখব। তারপরে হচ্ছে আমাদের ড্যাশের প্রয়োজন নাই, হাইফেনের প্রয়োজন নাই, প্যারেনথেসিস বা ব্র্যাকেটের প্রয়োজন নাই, অ্যাস্টেরিস্কের প্রয়োজন নাই। লাস্টে আমাদের হচ্ছে কোটেশন মার্কের প্রয়োজন আছে। সো এই 6টা, ফুল স্টপ, কমা, এরপর হচ্ছে আমাদের কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, অ্যাপোস্ট্রফি এন্ড কোটেশন মার্ক, এই 6টা হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো হ্যাঁ, সবাই আমরা ক্লাসে মনোযোগ দিই। আমরা যেহেতু পড়তে আসছি, যেহেতু সময় নষ্ট করতে আসি না, এখানে পড়তে আসছি, সো প্লিজ আমরা ক্লাসে মনোযোগ দিই, ক্লাসে সবকিছু শিখে যাই। দেন ক্লাসের পরে আমি 5 মিনিট তোমাদেরকে সময় দিব, তখন আড্ডা দিই, আমার সাথে যত কথা আছে তখন তোমরা বইলো, কিন্তু ক্লাসের মাঝখানে কথা বলো না। ক্লাসের মাঝখানে কথা বললে আলটিমেটলি কোনো কাজে আসবে না। হয় ঘুমাও নয় ক্লাস করো, আমি লাস্ট ডেমো ক্লাসে বলেছি, হয় ঘুমাবা নয় ক্লাস করবা, যে কোনো একটা কাজে লাগবে। ঘুমালে তোমার ব্রেন ঠান্ডা থাকবে, কাজে লাগবে, আর ক্লাস করলে ব্রেনটা জ্ঞান বৃদ্ধি পাবে, সেটাও কাজে লাগবে। আর কথা বললে কোনো কাজে আসবে না, লস। আচ্ছা, সবার শুরুতে আমরা চলে যাই আমাদের 12 রকমের পাংচুয়েশন। দেখো ফুল স্টপ প্রয়োজন, 12 রকমের মধ্যে 6টা প্রয়োজন, 6টার ব্যবহারই সবচেয়ে বেশি। এর মধ্যে ফুল স্টপ, কোশ্চেন মার্ক, কমা, ইনভার্ট কমা, এক্সক্লেমেশন মার্ক এবং হচ্ছে অ্যাপোস্ট্রফি, এই 6টা আমরা মূলত দেখবো। সবার শুরুতে আমরা চলে যাই আমাদের ফুল স্টপে চলে যাই। কোথায় কোথায় ফুল স্টপ বসে, কিভাবে ব্যবহার করতে হয়, সেটা আমরা একটু এখানে দেখবো ভাইয়া। দেখো ফুল স্টপ কখন বসে, ফুল স্টপ কোথায় বসে, কখন বসে ভাইয়া। ফুল স্টপ মূলত দীর্ঘতম বিরতি নির্দেশ করে। ফুল স্টপ মূলত দীর্ঘতম বিরতি নির্দেশ করে। রুল 1, যেমন দেখো ভাই, ফুল স্টপ কখন ব্যবহার করবো, যখন আমরা মূলত কোনো বাক্যে বা কথা বলার সময় মোটামুটি হচ্ছে দীর্ঘ 1 সেকেন্ড 2 সেকেন্ড মোটামুটি ভালো একটা সময় আমরা বিরতি দেই কথা বলার সময়, যাতে মানুষ প্রসেস করতে পারে আমি যা বলেছি, ওই মানুষেরা সবকিছু যাতে বুঝতে পারে। এই বোঝানোর জন্য আমরা মূলত এই সময়টা দেই, প্রসেস করার জন্য, বুঝার জন্য এই সময়টা দিয়ে থাকি। তো এই জন্য আমাদের হচ্ছে মোটামুটি তোমার কি বলে দীর্ঘতম বিরতি নির্দেশ করা হচ্ছে বেসিক্যালি আমাদের এই ফুল স্টপ। কোথায় কোথায় ফুল স্টপ ব্যবহার করবো আমরা আমাদের বাক্য কত প্রকার, আমাদের বাক্য 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং হচ্ছে এক্সক্লেমেটরি। অর্থ অনুসারে বাক্য হচ্ছে এই 5 প্রকার। এখন এই 5 প্রকারের মধ্যে আমাদের এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে এবং অপটেটিভ সেন্টেন্স আছে। সো অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং হচ্ছে অপটেটিভ, এই 3টা সেন্টেন্স। এবং ন্যারেশন কত প্রকার ভাইয়া দেখি বলো তো, ন্যারেশন কত প্রকার দেখি। আমার শিক্ষার্থীরা কি বলতে পারে কিনা ন্যারেশন কত প্রকার? ন্যারেশন কত প্রকার? ইয়েস, ন্যারেশন আমাদের হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন এবং একটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনে কি বসে? ডিরেক্ট ন্যারেশন আমাদের হচ্ছে ঊর্ধ্ব কমা বা ইনভার্টেড কমা ব্যবহার করি আমরা ডিরেক্ট ন্যারেশনে, আমরা ইনভার্টেড কমা ব্যবহার করি ডিরেক্ট ন্যারেশনে। কিন্তু ইনডিরেক্ট ন্যারেশনে কোনো ঊর্ধ্ব কমা বা ইনভার্টেড কমা তেমন কোনো কিছু আমরা ইউজ করি না। সো ইনডিরেক্ট ন্যারেশন, পরোক্ষ উক্তির ক্ষেত্রে ইনডিরেক্ট ন্যারেশনে আমরা অলওয়েজ ফুল স্টপ ব্যবহার করি, অলওয়েজ বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করি। ডিরেক্ট ন্যারেশন অ্যাসার্টিভ হোক, ডিরেক্ট ন্যারেশন ইন্টারোগেটিভ হোক, অপটেটিভ হোক, এক্সক্লেমেটরি হোক, ডিরেক্ট ন্যারেশন যেই বাক্যেই থাকুক না কেন, ইনডিরেক্ট ন্যারেশন অলওয়েজ অ্যাসার্টিভ হয়ে যায়। আমি আবারও বলছি, আমাদের ন্যারেশন 2 প্রকার: ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট ন্যারেশন যেই বাক্যেরই হোক না কেন,
ইনডিরেক্ট ন্যারেশন আমাদের হচ্ছে অ্যাসার্টিভ হয়ে যায়। তো যেহেতু অ্যাসার্টিভ হয়ে যায়, ইনডিরেক্ট ন্যারেশন যেহেতু অ্যাসার্টিভ হয়ে যায়, তো যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে, যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে, যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের পরে এবং যে কোনো অবজেক্টিভ সেন্টেন্সের পরে আমাদের ফুল স্টপ ব্যবহার করতে হয়, আমাদের ফুল স্টপ ব্যবহার করতে হয়। যেমনটা দেখো ভাই এখানে কি বলেছে যে ফর এক্সাম্পল ইনকারেক্টে আই কুক ফুড প্রপারলি, দ্য প্রবলেম ইজ উইথ ইউ। স্বামী স্ত্রী খাবার মানে খেতে বসছে, স্বামী বলতেছে যে খাবারে লবণ হয় নাই, খাবারে মরিচ হয় নাই, খাবারে এই হয় নাই সে হয় নাই। এটা মানুষ খুব কষ্ট করে রান্না বান্না করছে, আর হাজবেন্ড বাইরে থেকে এসে বলতেছে খাবার এই হয় নাই সে হয় নাই, নানান ঝামেলা। ঠিক আছে কিনা, নানান ঝামেলা। সো এই যে তোমার হচ্ছে কি বলে এটাকে আই কুক ফুড প্রপারলি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি, আমি খাবার রান্না করি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সে রাগান্বিত হয়ে বলতেছে আমি খাবার রান্না করছি, সমস্যা তোমার। সো এই যে আই কুক ফুড প্রপারলি, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স না, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের পর এখানে আমাদের হচ্ছে ফুল স্টপ বসবে, সাবজেক্ট প্লাস ভার্ব আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। আর দ্য প্রবলেম ইজ উইথ ইউ, প্রবলেমটা হচ্ছে এটা তোমার প্রবলেম, এটা তোমার প্রবলেম। ঠিক আছে, সো আমাদের হচ্ছে এই যে দ্য প্রবলেম ইজ উইথ ইউ, সাবজেক্ট প্লাস ভার্ব, এ ফুল স্টপ, এটা আমাদের হচ্ছে ফুল স্টপ। এগুলো খুব সহজ, আমরা একটু পরে গভীরের দিকে যাব, নো প্রবলেম, একটু পরে আমরা বেসিকটা কভার করে গভীরের দিকে যাব, ডোন্ট ওয়ারি। এরপরে দেখো ভাই আমাদের কোথায় কোথায় বসে, এই যে থ্যাংক ইউ, এটা আমাদের কি সেন্টেন্স, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, থ্যাংক ইউ। অনেকে মনে করে যে ভাই থ্যাংক ইউ ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু থ্যাংক ইউ এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন অ্যাসার্টিভ সেন্টেন্স থ্যাংক ইউ, বলো দেখি ভাইয়া, থ্যাংক ইউ আমাদের কেন অ্যাসার্টিভ সেন্টেন্স, কে পারবা? থ্যাংক ইউ আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ এখানে ইউ, ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ থাকে না, এখানে তো ইউ দেওয়া আছে, থ্যাংক ইউ। সো বেসিক্যালি থ্যাংক ইউ বলতে বুঝে আমি তোমাকে ধন্যবাদ দিছি, বা আমরা তোমাকে ধন্যবাদ দিছি, বা তারা তোমাকে ধন্যবাদ দিছে। সো এখানে সাবজেক্ট হিসেবে আই থাকে, আই থ্যাংক ইউ, বা উই থ্যাংক ইউ, বা দে থ্যাংক ইউ। সো এই যে সাবজেক্ট হিসেবে আই উই দে এগুলো বসে, আর এগুলো বসলে সাধারণত আমাদের সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এটা আমাদের বেসিক্যালি অ্যাসার্টিভ সেন্টেন্সের দিকে যাবে। আবার দেখো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, এই যে ফুল স্টপ বসছে, এগুলো সহজ খুব। পরবর্তী পার্টে যে আমি পরবর্তী পার্টে এগুলো আমি বুঝতে পারবো। দেখো হি হ্যাজ রিচড দেয়ার অ্যাসার্টিভ, সিট বিসাইড বি ইম্পারেটিভ, অপারেটিভ দেখো মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করো, এগুলো আমাদের অপারেটিভ, আমাদের ফুল স্টপ বসবে প্রত্যেকটা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভের পরে, এবং ডিরেক্ট ন্যারেশনের পরে হচ্ছে আমাদের ফুল স্টপ বসবে। আচ্ছা, ফুল স্টপ আরেকটা জায়গায় বসবে ভাইয়া, আরেকটা জায়গা, এখানে খুব সংক্ষেপে বেসিক ডিসকাশন এখানে করা হয়েছে, খুব সংক্ষেপে আলোচনা করা হয়েছে, বাট আমি তোমাকে আরেকটা পার্ট বলি যেখানে ফুল স্টপ বসবে। সেটা হচ্ছে এটা খাতার মধ্যে লিখে রাখো, খাতার মধ্যে লিখে রাখো ভাইয়া, যে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের ফুল স্টপ বসবে। আচ্ছা, অ্যাব্রিভিয়েশন আমাদের একটা বি, ওকে। অ্যাব্রিভিয়েশন যে কোনো সংক্ষিপ্ত শব্দ ইউজ করি না আমরা, সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করি না। যেমন আমি কি ব্যবহার করি, সংক্ষিপ্ত ফর্ম বলতে আমি হচ্ছে যেমন বিএ ব্যবহার করি, বা এমএ ব্যবহার করি, ঠিক আছে, বা তোমার হচ্ছে এসএসসি ব্যবহার করি। এই সকল ক্ষেত্রে আমাকে ফুল স্টপ ব্যবহার করতে হয়। সংক্ষিপ্ত ফর্মগুলোর ক্ষেত্রে, যে কোনো সংক্ষিপ্ত ফর্মগুলোর ক্ষেত্রে আমাকে হচ্ছে ফুল স্টপ ব্যবহার করতে হয়। আমি এই সংক্ষিপ্ত ফর্মগুলোর ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহার করাটা আসলে বাধ্যবাধকতা নাই, আসলে বাধ্যবাধকতা নাই, কিন্তু চাইলে কেউ মানে কেউ কোনো শিক্ষার্থী চাইলে সংক্ষিপ্ত শব্দগুলোর পরে চাইলে সে ফুল স্টপ ব্যবহার করতে পারবে, কোনো প্রবলেম আমাদের নাই। আরেকটা জায়গায় আমাদের ফুল স্টপ বসে, সেটা হচ্ছে যে আমাদের কি বলে এটাকে, কোনো লিঙ্কে যাওয়ার ক্ষেত্রে, বা কোনো ওয়েবসাইট লেখার ক্ষেত্রে, কোনো ওয়েবসাইট লেখার ক্ষেত্রে, ওয়েবসাইট লেখার ক্ষেত্রে আমাদের হচ্ছে কি থাকে, আমাদের ফুল স্টপ ব্যবহার করতে হয়। যেমন আমি যদি বলি হচ্ছে যে www, এই যে .10ms.com, 10ms.com, এই 10ms.com বেসিক্যালি আমাদের হচ্ছে কি ফুল স্টপ বসছে না এখানে, www.10ms.com। কোন লিংকে যদি চাও, facebook.com ফুল স্টপ, কোন লিংকে বা কোন ওয়েবসাইটে তুমি যদি যেতে চাও, ওই ওয়েবসাইটের ক্ষেত্রে তোমাকে হচ্ছে ফুল স্টপ লিখতে হবে বা ফুল স্টপ দিতে হবে। ঠিক আছে, ওকে। তোমার যদি কোনো শিক্ষার্থী আমাদের পেইড, এখানে তুমি যদি ফ্রি ক্লাস করছো, যদি পেইড ব্যাচে যুক্ত হতে চাও, ডেফিনেটলি ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু অ্যাডমিট ইন আওয়ার পেইড ব্যাচ। সো কেউ যদি পেইড ব্যাচে যুক্ত হতে চাও, সিম্পলি সবাই এই লিংকে চলে যাবা, www.10ms.com, বা গুগলে যাবা। আমি যদি তোমাদেরকে দেখাই, তুমি যদি ক্রোমে যাও, ক্রোমে যাওয়ার পরে সাপোজ আমি ক্রোমে যাচ্ছি, কথার কথা আমি ক্রোমে আছি, এখানে যাবা, যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, আমি তোমাদেরকে ডিরেক্টলি দেখিয়ে দিই। অনেকে কমেন্ট করে ভাইকে জিজ্ঞাসা করো মাঝে মধ্যে। সো এই যে তোমাকে জাস্ট এখানে সার্চ দিবা 10ms.com, ঠিক আছে, এই যে 10 মিনিট স্কুল বা 10ms.com বা 10 মিনিট স্কুল লিখলে হবে, কোনো প্রবলেম নাই। 10ms.com,
দেখেছি ভাইয়া, দেখো 10ms.com লিখে সার্চ দিলাম, এরপরে দেখো 10 মিনিট স্কুল আসবে। আচ্ছা দাঁড়াও, এখানে জাস্ট আ মিনিট প্লিজ, আরেকটা জিনিস আমি লিখি এখানে, www. লিখি, হ্যাঁ 10ms.com। ওকে, তো তুমি যখন যাবা এখানে 10 মিনিট স্কুল, এই 10 মিনিট স্কুলে যাবা, 10 মিনিট স্কুলে তুমি গেলা, 10 মিনিট স্কুলে ঢুকলেই এই একটা এরকম একটা আইকন তুমি পাবা, তুমি সেম এরকম একটা আইকন বা পেজ, তুমি একটা ওয়েব পেজ পেয়ে যাবা। এইখানে তোমার পছন্দ মতো যে কোনো কোর্স, তুমি যে কোর্স কিনতে চাও সেই কোর্সে গেলে তুমি সেখানে একদম ইজিলি পেয়ে যাবে। তুমি এসএমপি কিনতে চাও, তুমি ইংলিশ কোর্স কিনতে চাও, বেঙ্গলি কোর্স কিনতে চাও, তুমি জাস্ট এখানে সার্চ দেবা। ফর এক্সাম্পল আমাদের এটা ইংলিশ মানে অনলাইন ব্যাচ 26 ইংরেজি, আমি এখানে অনলাইন ব্যাচ ইংরেজি লিখে সার্চ দিতে পারি, অনলাইন ব্যাচ, বা আমি সিম্পলি, তুমি অনলাইন ব্যাচে লেখার দরকার নাই, 26 ব্যাচ লিখলেই হবে, এইচএসসি 26 লিখলেই হবে, এইচএসসি 26 লিখলেই হবে। দেখো এই যে অনলাইন ব্যাচ এখানে বাংলা চলে আসছে, ফাইন। আমি তাহলে ইংলিশটা লিখি। আচ্ছা, অনলাইন ব্যাচ ইংরেজিকে আসছে, এখানে বাংলা লিখতে হবে, সরি এখানে ইংলিশ লিখলে হবে না, বাংলা লিখতে হবে। দেখি তো বাংলা লিখলে আসছে কিনা, নো আমাদের হচ্ছে হ্যাঁ 26 ইংলিশ। আচ্ছা আমি যাই, 26 ইংলিশটা এখানে আছে আমাদের। আমি যদি একটু নিচের দিকে যাই, দেখি এখানে কি শো হয় কিনা, অনলাইন ব্যাচের দিকে যদি যাই, এইচএসসি তে যদি যাই, জাস্ট আ মিনিট প্লিজ। বা তুমি আরেকটা ভাবে করতে পারো, তুমি হচ্ছে এখানে এইচএসসি তে গেলে এখানে তোমার সমস্ত, এই যে তুমি যখন ক্লাস 6 to 10 যাবা, 6 to 12 যাবা, 6 to 12 যাবা, সেখানে যাওয়ার পরে তোমার যে এইচএসসি, তুমি এইচএসসি তে সিলেক্ট করবা। সিলেক্ট করলে তুমি এখানে হচ্ছে এই যে অনলাইন ব্যাচ 25 ব্যাচ হলে 25 পেয়ে যাবা তুমি, এই যে 26 ব্যাচ অনলাইন একত্রে কম্বো পেয়ে যাবা তুমি। এরপর যদি নিচের দিকে যাও তাহলে তুমি হচ্ছে রসায়নটা পাবা, এরপরে জীববিজ্ঞান পাবা, বাংলা পাবা, এই যে ইংরেজি পাবা। তুমি এখানে বিস্তারিত চলে যাবা, বিস্তারিত গেলে তুমি এখানে কোর্স যে পারচেজের বিষয়টা রয়েছে তুমি এখানে ইজিলি পেয়ে যাবা। বুঝতে পেরেছো? তো এই যে আমাদের ইংলিশ যা যা আছে সবকিছু তুমি এখানে ইজিলি পেয়ে যাচ্ছ। আমাদের এই ইংলিশ ক্লাসটা কারা নিবে, যদি আমি একটু যাই আমাদের ইংলিশ ক্লাসটা কে কে নিবে, জাস্ট আ মিনিট, একটু ব্যাকে যাই। ওকে, আচ্ছা ইংলিশ ক্লাস কে কে নিবে সেটা তোমাদের না জানলেও চলবে, প্যারা নাই, এটা নিয়ে প্যারা নিতে হবে না। এই যে তাও দেখিয়ে দেই, তোমাদের 9 দুর্য ভাই ইংলিশ ক্লাসটা নিবে, এবং আমি আজিজ ইবনে ফাহাদ ভাইয়া তোমাদের ইংলিশ ক্লাসটা নিব। তোমাদের আরেকজন টিচার আছে ফাতিহা মিস, উনি ক্লাসটা নিবে। তো সিম্পলি জাস্ট গেলে সেখানে তুমি এই যে আমি যে সার্চ করলাম www.10ms.com, বেসিক্যালি এটা আমাদের একটা ফুল স্টপের ব্যবহার আমরা এখান থেকে শিখে নিয়েছি বা দেখে নিয়েছি। এটা মোটামুটি সবাই জানি, সেটা আমাদের জন্য কোনো কঠিন কিছু হবে না, আমরা সহজে এটা বুঝতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো। তো অ্যাপে গেলেই হবে, অ্যাপে গেলে তুমি এখান থেকে ইজিলি পেয়ে যাবা, এটা নিয়ে কঠিন কিছু প্যারা নিতে হবে না ভাই আমাদের। ওকে আচ্ছা, এরপরে অ্যাব্রিভিয়েশন। তো কি বললাম ভাইয়া, অ্যাব্রিভিয়েশন BA, MA, SSC, হ্যাঁ ওয়েবসাইট বা এগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে ফুল স্টপ ব্যবহার করতে হয়। এরপর আমাদের ইউজ অফ কোশ্চেন মার্ক। আচ্ছা লেখাটা একদম সেভ হয়ে গেছে, এটা সরানো যাবে না আর, এটা লেখাটা সেভ হয়ে গেছে। এরপর দেখো ভাই আমাদের WH কোশ্চেন বা অক্সিলারি ভার্ব বা সাবজেক্ট, এটা কি দেখা যায়, তুমি বুঝতে পারতেছো এখানে আমরা ডিরেক্টলি এখন চলে গেলাম কোশ্চেন মার্কে। আমরা এখন কোশ্চেন মার্কে চলে গেছি, আমাদের হচ্ছে ফুল স্টপ ডান, ঠিক আছে, ফুল স্টপ ডান, আমাদের এখন কোশ্চেন মার্ক আমরা চলে গিয়েছি। সো কোশ্চেন মার্কটা একটু সবাই খেয়াল করে দেখি, সবাই কি দেখতে পাচ্ছো, সবাইকে বুঝতে পারছো? আচ্ছা ওকে, সবাইকে বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। এই স্লাইডটা একটু প্রবলেম ভাইয়া, এটা ভুলে ভাইয়া সেভ করে ফেলেছি। এনিওয়ে, সো আমরা এখন WH ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব কোশ্চেন মার্কে চলে যাব। যখন কোনো বাক্যের মাধ্যমে প্রশ্ন করা হবে, যখন কোনো বাক্যের মাধ্যমে ডিরেক্টলি প্রশ্ন করা হবে, তখন সেখানে আমরা কোশ্চেন মার্কটা ব্যবহার করব। ইংলিশে 2 ধরনের প্রশ্ন পরীক্ষাতে করা হয়, ইংলিশে 2 ধরনের প্রশ্ন পরীক্ষাতে করা হয় ভাইয়া, 2 ধরনের প্রশ্ন। মানে একটা কোশ্চেন মার্ক বা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে তৈরি করতে পারি আমি। একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে তৈরি করতে পারি, এবং আরেকটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে তৈরি করতে পারি, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে তৈরি করতে পারি। আমি দুই ভাবে আমাদের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য দুই ভাবে করা যায়, একটা WH ওয়ার্ড দিয়ে করা যায়, একটা অক্সিলারি ভার্ব দিয়ে করা যায়। WH ওয়ার্ড দিয়ে করা যায়, অক্সিলারি ভার্ব দিয়ে করা যায়। সো বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব যখন পাবা,
বাক্যের শুরুতে যখন কোনো অক্সিলারি ভার্ব পাবা এবং তার ঠিক পরে যদি সাবজেক্ট পাও, এবং পরে যদি দেখো যে প্রশ্ন করা হচ্ছে, তখন এরপরে ওই বাক্যের সাথে একটা প্রশ্নবোধক চিহ্ন তোমাকে ব্যবহার করতে হবে। সো অক্সিলারি ভার্ব এরপরে সাবজেক্ট পেলেই তোমার প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। সো এটা হচ্ছে একটা স্ট্রাকচার। এই যে অক্সিলারি ভার্ব দিয়ে আমি বাক্যটাকে তৈরি করতে পারি কোশ্চেন মার্কের ক্ষেত্রে, অথবা এই অক্সিলারি ভার্বের পূর্বেই একটা WH ওয়ার্ড থাকতে পারে, হোয়াই, হোয়াট, হুইচ, হু, হোয়েন, হোয়ার, এরকম বেশ কিছু অক্সিলারি WH কোশ্চেন বা ওয়ার্ড দিয়ে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হতে পারে। যখনই কোনো সেন্টেন্স এভাবে তৈরি হবে, ওই সকল বাক্যের পরে তোমাকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি আরেকবার বলবো সাফিউর? ফাইন, আরেকবার বলছি ভাইয়া, কোনো সমস্যা নাই। আমাদের ইংলিশে কোশ্চেন দুইভাবে তৈরি করা যায়। ইংলিশে কোশ্চেন দুইভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, এম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো দিয়ে প্রশ্ন তৈরি করা যায়। আবার আরেকটা হচ্ছে তোমার কি দিয়ে, WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব, এই দুটো জিনিস দিয়ে প্রশ্ন তৈরি করা যায়। সো দুইভাবে করতে পারি, আমি অক্সিলারি ভার্ব দিয়ে করতে পারি এবং WH ওয়ার্ড দিয়ে করতে পারি। সো WH ওয়ার্ড অক্সিলারি ভার্ব দিয়ে করলে অক্সিলারি ভার্ব থাকবে, এরপরে বাক্যের সাবজেক্ট থাকবে। এরপরে যখন এই স্ট্রাকচারটা যখন পাবো আমি, অক্সিলারি ভার্বের পরে যখন সাবজেক্ট পাবো, তখন বুঝতে হবে এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন আমাকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক আছে। আর WH ওয়ার্ড এইটা বলতে কি বোঝায়? WH ওয়ার্ড বলতে বুঝে হচ্ছে যে হু, হুইচ, হ্যাঁ, হুম, বা হচ্ছে হুজ, হোয়ার, ঠিক আছে, হাউ, এই শব্দগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের WH ওয়ার্ড। আরো আছে মোটামুটি, এগুলো হচ্ছে আমাদের WH ওয়ার্ড। যখনই কোনো WH ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি হবে, তখন ওই বাক্যটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং প্রত্যেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে আমাদের ফুল স্টপ ব্যবহার করতে, সরি, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। খুবই সহজ ভাইয়া, দেখো এই যে হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে পড়ো, দেখো যে হোয়াট ক্লাস আর ইউ ইন, এই যে WH ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে না প্রশ্নটা, WH ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে না, এটা আমাদের প্রশ্নবোধক চিহ্ন বসছে। আবার দেখো, ক্যান ইউ টেল মি দা লিটল অ্যাবাউট ঢাকা, তুমি কি ঢাকা সম্পর্কে আমাকে অল্প কিছু বলতে পারো, তুমি কি ঢাকা সম্পর্কে আমাকে অল্প কিছু বলতে পারো। তো এই যে ক্যান ইউ টেল মি, এটা আমাদের অক্সিলারি ভার্ব, এবং এরপর হচ্ছে এটা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। দেখেছো, এই যে অক্সিলারি ভার্ব ক্যান, মডেল অক্সিলারি, এরপর বাক্যের সাবজেক্ট। যখনই অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট থাকবে, তখনই প্রশ্ন করা হয়েছে, এবং এরপর আমাদের প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তো এটাই আর কি। এবার দেখো, ইজেন্ট দ্য প্লেস সেফ, এই প্লেসটা কি তোমার হচ্ছে নিরাপদ নয়। সো ইজ, এটা আমাদের অক্সিলারি ভার্ব, দ্য প্লেস আমাদের হচ্ছে কি সাবজেক্ট। So isn't the place safe, আমাদের প্রশ্নবোধক চিহ্ন। The traveler said to the peasant, can you tell me the way to the nearest inn? দেখো, can you tell me, যে can প্রশ্ন করা হচ্ছে, can প্লাস সাবজেক্ট ইউ, তুমি কি কাছের কোন রেস্তোরাঁর কথা বলতে পারো, সরাইখানা, বিশ্রামাগার কথা বলতে পারো আমাকে, প্রশ্ন করছে। যে এখানে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। এই যে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আমাকে ব্যবহার করতে হবে। তো এই ছিল মোটামুটি কোয়েশ্চেন মার্ক। এখন আমরা পাংচুয়েশন মার্কের সবচাইতে বেশি ব্যবহৃত হয়, কমা, ওই কমাতে চলে যাবো একটু পরে। আমরা একটু পরে কমাতে চলে যাব ভাইয়া, কমার যে পার্ট, ইংলিশে পাংচুয়েশন মার্কের সবচাইতে বেশি ব্যবহৃত হয় হচ্ছে আমাদের এই কমা। ঠিক আছে, আমরা চলে যাবো, তার আগে একটা পোল তোমাদেরকে দেই, দেখি পোল কারা কারা পারে। হুইচ পাংচুয়েশন মার্ক ইজ ইউজড টু মার্ক দ্য এন্ড অফ আ ডিক্লারেটিভ সেন্টেন্স? ডিক্লারেটিভ সেন্টেন্সের শেষে কোন পাংচুয়েশন মার্কটা ব্যবহার করি আমরা? ডিক্লারেটিভ সেন্টেন্সের শেষে আমরা কোন পাংচুয়েশন মার্কটা ব্যবহার করি? কে পারবে দেখি বলো তো। ডিক্লারেটিভ সেন্টেন্সের শেষে আমরা কোন পাংচুয়েশন মার্কটা ব্যবহার করি? ওকে, আমি তোমাদেরকে পোল দিয়ে দিয়েছি, পোল চলে যাচ্ছে। ওকে, সো হুইচ পাংচুয়েশন মার্ক ইজ ইউজড টু মার্ক দ্য এন্ড অফ আ ডিক্লারেটিভ সেন্টেন্স? ডিক্লারেটিভ সেন্টেন্সের শেষে কোন মার্কসটা ব্যবহৃত হয়, কোন পাংচুয়েশন মার্ক বসে? দেখি বলো। কমা বসে, এক্সক্লেমেশন মার্ক বসে, নাকি ফুল স্টপ বসে, নাকি হচ্ছে আমাদের কোয়েশ্চেন মার্ক বসে? কোনটা বসে? কে কে পারবা? 85% বলছে সি। ও মাই গড, খুব ভালো একটা অপশনে সবাই বলছে। 76%, 80% বলছে সি। তো দেখতে চাই আমাদের আনসারটা কোনটা হচ্ছে, কারা কারা সঠিক আনসার দিতে পারছে।
ওকে, সো ডিক্লারেটিভ মানে কি সেটা তো আমাদের জানতে হবে, তাই না? হোয়াট ইজ ডিক্লারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের সবার আগে জানতে হবে। হোয়াট ইজ ডিক্লারেটিভ সেন্টেন্স? ওকে, সো ডিক্লারেটিভ সেন্টেন্স বলতে বেসিক্যালি অ্যাসার্টিভ সেন্টেন্স কে বোঝায়। ডিক্লারেটিভ সেন্টেন্স বলতে অ্যাসার্টিভ সেন্টেন্স কে বোঝায়। আমাদের ইংলিশে অনেক ধরনের সেন্টেন্স আছে, মানে অ্যাসার্টিভের অনেকগুলো নাম আছে। অ্যাসার্টিভ কে সেম ডিক্লারেটিভ বলে। অ্যাসার্টিভ যে কথা, ডিক্লারেটিভ একই কথা। ডিক্লারেটিভ একই কথা। এবং এই অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্সকে আরেকটা নাম দেওয়া যায়, সেটা হচ্ছে স্টেটমেন্ট। এটাকে আরেকটা নাম দেওয়া যায়, সেটা হচ্ছে স্টেটমেন্ট। সো অ্যাসার্টিভ, ডিক্লারেটিভ এবং হচ্ছে স্টেটমেন্ট বিভিন্ন ভাবে আমাদের হচ্ছে নামটা বলা যায়। অ্যাসার্টিভ বলা যায়, ডিক্লারেটিভ বলা যায় এবং হচ্ছে স্টেটমেন্ট যে কোনো একটা আমাদের এখানে বলতে পারো তোমরা। সবগুলো বেসিক্যালি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, সবগুলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। সো যারা যারা ভালো করেছো কংগ্রেচুলেশনস, যারা সি আনসার করেছো তারা হচ্ছে, ও না এখানে আমাদের ফুল স্টপ বসবে, এখানে ফুল স্টপ বসবে, এটা ভুল আসছে, এটা হবে না, ফুল স্টপ। যারা যারা ফুল স্টপ আনসার করেছো কংগ্রেচুলেশনস। এরপর ইউজ অফ কমা, আমরা এখন কমার ব্যবহারে চলে যাব। কমা হচ্ছে সবচাইতে বেশি ব্যবহৃত হয় ইংলিশে, সবচাইতে বহুল ব্যবহৃত হচ্ছে আমাদের এই কমা। কমা ইংলিশে সবচাইতে বেশি ব্যবহৃত হয়ে থাকে। দেখো কমা কখন ব্যবহার করা হয়? কমা অল্প বিরতি নির্দেশ করে। ইংলিশে যখন অল্প বিরতি, সামান্য পরিমাণ বিরতি দিব আমি, অল্প বিরতির ক্ষেত্রে আমাদের এই কমাটা ব্যবহার করা হয়ে থাকে। এবং পাংচুয়েশন মার্কের ক্ষেত্রে, পাংচুয়েশন মার্কের ক্ষেত্রে, আচ্ছা লিডার বোর্ড না, দেখি তো লিডার বোর্ড কি শো হয় কিনা এখানে। ফাইন, আচ্ছা আমাদের লিডার বোর্ডে কারা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমি দেখি তো। আমাদের এখানে নাজু, নাজু ফার্স্ট হয়েছে। আচ্ছা লিডার বোর্ড পাবলিশ করা হয়েছে, আমাদের এখানে নাজু ফার্স্ট হয়েছে, তারপরে শামসিয়া সুস্মি ফার্স্ট সেকেন্ড হয়েছে, ফাহমিদা আক্তার সুমাইয়া থার্ড হয়েছে, এরপরে তাসনিয়া আমাদের হচ্ছে মনিস সেভেন্থ হয়েছে, তারপরে হয়েছে চার নম্বর হয়েছে, সরি 4 নম্বর হয়েছে, দিয়া আক্তার 5 হয়েছে, এমএসটি মিম, তারপর আমার সাথে আছে হচ্ছে আরো আছে, অলরাইট ওকে। সো 6 জন পর্যন্ত ভাই নামটা পড়েছি। দিয়া আক্তার, এমএসটি মিম, তাসনিয়া, নাজু, শামসিয়া, সুস্মি, এভরিওয়ান যারা সঠিক আনসার দিয়েছে সবাইকে কংগ্রেচুলেশনস। এনিওয়ে, সো কমা অল্প বিরতি নির্দেশ করে, কমা অল্প বিরতি নির্দেশ করে থাকে। এবং পাংচুয়েশন মার্কস এর আলোচনায় কমা সবচাইতে বেশি ব্যবহার করা হয়, কমা সবচাইতে বেশি ব্যবহার করা হয়। রুল 1, রুল 1 এ কি বলছে দেখো, ভোকেটিভ কেস বা সম্বোধনপূরক কোন শব্দ, সম্বোধন সূচক কোন শব্দ কোন বাক্যে ব্যবহার করলে কমা 3 ভাবে ব্যবহার করা হয়, কমা 3 ভাবে ব্যবহার করা হয়। তো সবার আগে জানতে হবে হোয়াট ইজ ভোকেটিভ কেস। হোয়াট ইজ ভোকেটিভ কেস? ভোকেটিভ কেস বলতে বোঝায় হচ্ছে সম্বোধন পদ। সম্বোধন পদ আবার কি? সম্বোধন পদ বলতে বুঝে হচ্ছে, মনে করো তো আমরা অনেক সময় যখন বাইরে হই তখন রিক্সাওয়ালাকে কি বলে ডাকি, যে এই মামা কেমন আছেন, ভালো আছেন মামা, বলি না আমরা? মানুষকে আমরা মামা বলে সম্বোধন করি, বলি না যে ভাই আমাকে একটু সাহায্য করেন। তো যে ভাই বলে সম্বোধন করলাম, তার নাম হচ্ছে রহিম, সে তোমার ভাই না, কিন্তু তুমি তাকে ভাই বলে সম্বোধন করলা, যে ভাই আমি পারছি না, আমাকে এই জিনিসটা তুলে দেন। ভাই বলে সম্বোধন করি, বোন বলে সম্বোধন করি, মামা বলে সম্বোধন করি, আঙ্কেল বলে সম্বোধন করি, মামা 1 প্লেট ফুচকা দেন, বলি না? বলি। তো এই যে মামা, ভাই, আঙ্কেল বা যেই নামে আমি তাকে বলি, নামের পাশাপাশি যে সকল নাম ধরে বা যে সকল জিনিস দিয়ে তাকে ডাকি, ওইটা বেসিক্যালি হচ্ছে আমাদের সম্বোধন পদ বা ভোকেটিভ কেস। এবং ইংলিশে ভোকেটিভ কেসের আগে বা পরে আমাদের কমা ব্যবহার করতে হয়, আগে বা পরে কমা ব্যবহার করতে হয়। যেমন দেখো এই যে হাউ ইজ ইউর ফাদার রানা সেড মিস্টার করিম, এই যে আমি তাকে রানা বলে সম্বোধন করলাম, আমি তাকে রানা বলে সম্বোধন করলাম। এই যে রানা, হাউ ইজ ইউর ফাদার, এতটুকু বললে কিন্তু হইতো। হাউ ইজ ইউর ফাদার, মিস্টার করিম তাকে জিজ্ঞাসা করেছে তোমার বাবা কেমন আছে রানা, আমি তাকে রানা বলে সম্বোধন করেছি, আমি তাকে বলতে পারতাম যে হাউ ইজ ইউর ফাদার, তারপরে নাম ধরে সম্বোধন করেছি, নাম ধরে তাকে আমি ডেকেছি। নাম ধরে ডেকেছি, যে নাম এ রানা, এটা বেসিক্যালি আমাদের ভোকেটিভ কেস। সো ভোকেটিভ কেসের পরে আমাদের হচ্ছে বা আগে, যেহেতু ভোকেটিভ কেস বাক্যের শেষে আছে, ভোকেটিভ কেস বাক্যের শেষে না, বাক্যের শেষে হলে আগে আমাদের কমা ইউজ করতে হবে। যেমনটা দেখে যে হাউ ইজ ইউর ফাদার রানা,
এই যে বাক্যের শেষে যেহেতু আছে আমাদের আগে এখানে কমা ইউজ করতে হয়েছে। এরপরে দেখো ডিয়ার ফ্রেন্ড কাম হিয়ার, প্রিয় বন্ধু ওহে বন্ধু কাছে আসো, আমার সাথে বসো, বলি না আমরা? ওকে, সো এই যে ডিয়ার ফ্রেন্ড, এই ডিয়ার ফ্রেন্ড বলে আমি তাকে সম্বোধন করেছি, এই ডিয়ার ফ্রেন্ডের পর আমাদের এখানে কমা ইউজ করতে হয়েছে। সো ডিয়ার ফ্রেন্ড কাম হিয়ার আমাদের এটা সম্বোধন পদ। সো সম্বোধন পদ বাক্যের শুরুতে বসছে না, শুরুতে বসলে এ কমা, বাক্যের শুরুতে বসলে পরে কমা, শেষে বসলে আগে কমা। আর অনেক সময় দেখা যায় বাক্যের মাঝে আমাদের ভোকেটিভ কেস বসে একদম বাক্যের মাঝেই আমাদের ভোকেটিভ কেসটা বসে। সো বাক্যের একদম মাঝামাঝি বসলে তখন দুই পাশে কমা ইউজ করতে হয়। দেখো টেল মি মম হোয়েন ইউ উইল কুক রাইস, মা আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে বলেন আপনি কখন ভাত রান্না করবেন। সো টেল মি মম, এই যে টেল মি মম, এই মমটা হচ্ছে বেসিক্যালি আমাদের ভোকেটিভ কেস। সো মম বলে সম্বোধন করেছি না, সো মম বাক্যের মাঝখানে বসছে না, এই পাশেও বাক্য আছে এই পাশেও বাক্য আছে, বাক্যের মাঝখানে মম বসছে। সো মম ভোকেটিভ কেস, বাক্যের মাঝখানে বসলে আগে এবং পরে দুই জায়গায় কমা ইউজ করতে হবে, দুই জায়গায় আমাদের কমা ইউজ করতে হবে। সো যদি ভোকেটিভ কেস বাক্যের শেষে বসে আগে কমা, ভোকেটিভ কেস বাক্যের শুরুতে বসলে পরে কমা, আর ভোকেটিভ কেস বাক্যের মাঝে বসলে দুই পাশে কমা ইউজ করতে হবে, আমাদের দুই পাশেই কমা ইউজ করতে হবে। সবাইকে বুঝতে পেরেছি? সবাইকে মনিরা ফুচকার কথা মনে করতে নাই? কি বলে এটাকে, রাতের ইফতারির পরে ফুচকা বাবা তোমার আব্বুকে বা তোমার ভাইকে যেই থাকবে বা তুমি গিয়ে ফুচকা নিয়ে এসে খাও, যদি কখনো সুযোগ থাকে সামনে আসো দেখা হয়, আমি তোমাকে আমি 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 তোমাদেরকে ট্রিট দিব ফুচকা ইনশাআল্লাহ। সো এই যে মম আমাদের ভোকেটিভ কেস। এরপরে দেখো ভাইয়া, দেখো প্লে কনফিডেন্টলি গাইজ, গাইজ বলে সম্বোধন করছে, এই জন্য গাইজের আগে একটা কমা ইউজ করতে হয়েছে। ডান, আমাদের রুল 2 তে চলে যাই, আমাদের কমায়ের রুল 2 তে চলে যাচ্ছি। দেখো অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হলে উত্তরে ইয়েস নো এর পরে কমা ইউজ করতে হয়। অক্সিলারি ভার্ব দিয়ে অনেক প্রশ্ন করে না যে ডু ইউ নো দিস, তুমি কি জানো, তুমি কি বলো ইয়েস আই নো, ইয়েস আই নো, ঠিক আছে? সো অক্সিলারি ভার্ব দিয়ে অনেক সময় প্রশ্ন করা হয়। সো অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হলে উত্তরে অনেক সময় ইয়েস নো বলে উত্তর দেওয়া হয়, ইয়েস বা নো বলে উত্তর দেওয়া হয়। সো ইয়েস বা নো বলে যদি উত্তর দেয়, ইয়েস বা নো এর পর একটা কমা ইউজ করতে হবে, বা নো এর পর একটা কমা ইউজ করতে হবে। যদি দেখো যে ভাই দেখো আমি বলতে পারি যে ডু ইউ নো দিস, ডু ইউ নো দিস, তাহলে ডু ইউ নো দিস তুমি যদি জানো ইয়েস আই ডু, হ্যাঁ আমি জানি। বা উইল ইউ কাম, ইয়েস আই উইল কাম। তো তুমি উত্তর কিন্তু বলতে পারো যে ইয়েস, শুধু ইয়েস বললে উত্তর হবে, আবার ইয়েস আই উইল কাম পুরোটা বললেও তোমার উত্তর হবে। সো অনেক সময় অনেকে একটা শব্দ শুধু ইয়েস বলে, শুধু ইয়েস বা শুধু নো বলে উত্তর দেয়, শুধু ইয়েস বা শুধু নো বলে উত্তর দেয়। যদি শুধু ইয়েস বা শুধু নো বলে উত্তর দেয় তখন সেখানে ফুল স্টপ বসবে। আর ইয়েস বা নো এর পরে যদি আমি অন্য কিছু বলি তখন আমাকে কমা দিয়ে পরবর্তী বাক্যটা লিখতে হবে। যেমন দেখো এখানে কি বলছে, ইয়েস বা নো এর পরে কমা বসে, যেমন ইয়েস কাম ইন, তো ইয়েস, এই যে ইয়েস এর পরে কমা দিয়ে কাম ইন দিলাম, যে উইল ইউ কাম, ক্যান আই কাম, মে আই কাম, ইয়েস কাম ইন। সো ইয়েস বলে কমা দিয়ে কাম ইন লিখলাম। যদি শুধু আনসারটা ইয়েস বলতাম, যদি আনসারটা শুধু ইয়েস বলতাম, কাম ইন লিখতাম না, শুধু ইয়েস বললে তখন ইয়েস এর পরে, এই যে ইয়েস এর পরে আমাকে ফুল স্টপ দিয়ে লিখতে হইতো। আমি যদি কাম ইন না লিখতাম তখন ইয়েস ফুল স্টপ, আর ইয়েস কাম ইন, ইয়েস কমা কাম ইন, আমাদের বাক্যটা হয়ে যাচ্ছে। সো যখন কোনো তোমার কি বলে এটাকে, আমাদের হচ্ছে বেসিক্যালি ইয়েস থাকবে বা নো থাকবে, ইয়েস বা নো এর পরে আমাদের হচ্ছে কমা ইউজ করে বাক্যটা লিখতে হবে। ওকে, পোল আছে, পোল আরো আছে ভাইয়া, আমরা একটু পরে হচ্ছে আরো পোল দেখবো। সো ইয়েস বা নো এর বিষয়টা বুঝতে পারছো সবাই? সবাই ইয়েস বা নো এর বিষয়টা বুঝতে পারছি? ওকে, আশা করি ক্লিয়ার। আর ভোকেটিভ কেস তো সবাই বললাম ভাইয়া, যখন আমি নামের পাশাপাশি অন্যান্য শব্দ দিয়ে সম্বোধন করবো ভাইয়া তাকে বলা হয় ভোকেটিভ কেস। এবং ভোকেটিভ কেস যেখানে বসবে তার আগে পরে কমা ইউজ করতে হবে। বাক্যের শেষে যদি ভোকেটিভ কেস বসে আগে কমা, বাক্যের শুরুতে ভোকেটিভ কেস বসলে পরে কমা, বাক্যের মাঝখানে ভোকেটিভ কেস বসলে দুই পাশেই কমা। এবং ভোকেটিভ কেসের আগে পরে অবশ্যই আমাদের কমা ইউজ করতেই হবে, মাস্ট কমা ইউজ করতেই হবে। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, নো স্যার আই ডিড নট কাম, টিচার জিজ্ঞাসা করছো তুমি কি এসেছো, এগুলো কিন্তু সবগুলো বোর্ড কোয়েশ্চেন ভাই, সবগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন, সবগুলো বোর্ডে আসছে। তো বলছে নো স্যার আই ডিড নট কেম। সো এই যে নো, নো এর পরে কমা ইউজ করবো না আমরা, নো এই যে কমা, এই যে নো এর পরে স্যার কমা আই ডিড নট কাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবা, ইয়েস আই উইল গো। সো ইয়েস, দেখো ইয়েস কমা এরপরে ইয়েস আই উইল গো, ইয়েস আই উইল গো। আবার দেখো উইল ইউ হেল্প মি, নো আই উইল নট হেল্প ইউ। সো যে নো এর পরে কমা আই উইল নট হেল্প ইউ। সো ইয়েস বা নো এর পরে কিন্তু আমাদের কমা ইউজ করতে হবে, এই মাস্ট। এরপরে চলে যাচ্ছে আমাদের ন্যারেশনের ক্ষেত্রে। ন্যারেশন তো সবাই আমরা জানি,
এটা বোঝানোর কিছু নাই। একটা ডিরেক্ট ন্যারেশন, একটা ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনের কয়টা অংশ? ডিরেক্ট ন্যারেশনের কয়টা অংশ আছে? দুইটা অংশ। ডিরেক্ট ন্যারেশনের দুইটা অংশ আছে, দুইটা অংশ। একটা হচ্ছে আমাদের কি রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব এবং হচ্ছে আমাদের কি রিপোর্টেড স্পিচ। সো রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ সবাই আমরা জানি, এই যে ইনভার্টেড কমার মধ্যে, ইনভার্টেড কমার মধ্যের যে বারটুকু, এই যে ক্যান, ইনভার্ট কমা থেকে এতটুকু, এই পুরোটা হচ্ছে আমাদের কি রিপোর্টেড স্পিচ। যতটুকু অংশ ইনভার্টেড কমার মধ্যে থাকবে, যতটুকু অংশ ইনভার্টেড কমার ভেতরে থাকবে, ততটুকু অংশ হচ্ছে আমাদের কি, ততটুকু অংশ হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। আর বাদ বাকি যে অংশটা থাকবে সেটা আমাদের রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। সো অলওয়েজ, এই যে এইটা, দ্য ট্রাভেলার সেড টু দ্য পিসেন্ট, এটা হচ্ছে আমাদের কি রিপোর্টিং ভার্ব। মানে বলি না যে হি সেড টু মি আই উইল গো দেয়ার, হি সেড টু মি আই উইল গো দেয়ার। সো যে আই উইল গো দেয়ার এটা রিপোর্টেড স্পিচ, আর হি সেড টু মি এটা আমাদের রিপোর্টিং ভার্ব। সো যে হি সেড টু মি এই রিপোর্টিং ভার্ব, যেখানে থাকবে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের পরে অলওয়েজ আমাদের কমা ইউজ করতে হবে। রিপোর্টিং ভার্বের পরে আমাদের অলওয়েজ কমা ইউজ করতে হবে ভাইয়া, অলওয়েজ কমা ইউজ করতে হবে। যেমন তো দেখাই যে আমি যদি তোমাদেরকে এক্সাম্পল দেখাই, রিপোর্টিং ভার্বের পরে আমাদের কমা ইউজ করতে হয়। এক্সাম্পল দেখো ভাইয়া, দ্য ট্রাভেলার সেড টু দ্য পিসেন্ট, এই যে রিপোর্টিং ভার্বের শেষ, রিপোর্টিং ভার্বের পরে আমরা এখানে কমা দিয়েছি। রিপোর্টিং ভার্বের আগে বা পরে কমা ইউজ করতে হবে। এই যে রিপোর্টিং ভার্বের শেষ, আমি কমা ইউজ করেছি। আবার দেখো, গুড মর্নিং গাইজ, হোয়ার আর ইউ গোয়িং, said the merchant। দেখো এই যে ভাইয়া, গুড মর্নিং এরপরে কমা, হোয়ার আর ইউ গোয়িং, said, তুমি কোথায় যাচ্ছ। তো আমি চাইলে এখানে কমা ইউজ করতে পারতাম, বাট এখানে কমা না দিলেও সমস্যা নাই, যেহেতু বাক্যের পরে আছে। পরে থাকলে কমা ইউজ করলেও হয়, না করলেও হয়। কিন্তু তোমাকে যদি বাক্যের শুরুতে থাকে, রিপোর্টিং ভার্ব বাক্যের শুরুতে বসলে তোমাকে অবশ্যই একটা কমা ইউজ করতে হবে ভাইয়া। তোমাকে একটা কমা ইউজ তোমাকে অবশ্যই করতে হবে। এরপরে দেখো ইনকারেক্টে কি বলছে, হাউ ইজ ইউর ফাদার রানা, সেড মিস্টার করিম। দেখো এই যে হাউ ইজ ইউর ফাদার রানা, এখন কমা ইউজ করলো হয় না করলো হয়, সেড মিস্টার করিম রিপোর্টিং ভার্ব এখানে। আবার দেখো স্নেহা সেড, স্নেহা সেড এটা আমাদের রিপোর্টিং ভার্ব না, এটা আমাদের রিপোর্টিং ভার্ব। তো এখানে আমাদের কমা ইউজ করতে হবে। আই এম ওয়েল, আমাদের কমা ইউজ করতে হবে। আই হ্যাভ গট ইট, এই যে কমা, এরপর আমাদের সেড স্নেহা, আমি কমা দিয়েছি, দিল হয় না দিল হয় যদি শেষে বসে। আবার দেখো আই উইল হেল্প ইউ, সেড স্নেহা, এটা বাক্যের মাঝখানে বসছে না, এখানেও একটা স্পিচ, এখানে একটা রিপোর্টেড স্পিচ, দুটো রিপোর্টেড স্পিচের মাঝখানে বসছে, দুটো রিপোর্টেড স্পিচের মাঝখানে বসছে। দ্যাটস ওয়াই কি এই যে স্নেহা সেড, এটা আমাদের হবে কি, আমাদের দুই পাশে কমা ইউজ করতে হবে। এখানেও কমা ইউজ করতে হবে ভাইয়া, এখানেও আমাদের কি কমা ইউজ করতে হবে। দুই জায়গাতে আমাদের কমা ইউজ করতে হবে। তো যখন কোন রিপোর্টিং ভার্ব পাবো আমি, রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আমাকে অবশ্যই কমায়ের ব্যবহারটা জানা উচিত এবং জানতে হবে। এরপরে চলে যাচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমাদের কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভে চলে যাবো ভাইয়া। কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ আমি চলে যাচ্ছি। কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। সবাই কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ কি জানি? বোর্ড কোশ্চেন সলভ করাবো, বোর্ড কোশ্চেন ভাই একটু পরে সলভ করাবো ভাইয়া, ডোন্ট ওয়ারি, টেনশন না। আমি একটু পরে তোমাদের যখন প্র্যাকটিস করাবো বোর্ড কোশ্চেন সলভ করাবো ভাইয়া। সবাই একটু আমাকে জানাতো ভাইয়া, আমরা কি সবাই কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ এটা কি জানি নাকি ভাই দেখিয়ে দিব? দেখি আমাকে বলো তো, আমরা কি সবাই কেস ইন অ্যাপোজিশন নিয়ে ক্লিয়ার? একটু বসি, রোজার মাস তো, দীর্ঘ সময় দাঁড়িয়ে ক্লাস করতে খুবই কষ্ট, তো একটু বসা উচিত, তাই বসলাম, মন খারাপ করো না। আচ্ছা বলো, কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ নিয়ে সবাই কি জানি? আচ্ছা হ্যাঁ, অনেকেই জানি না, আবার অনেকেই জানি। আচ্ছা তো ভাই তোমাদেরকে বুঝিয়ে দেই, ডেমো ক্লাস দেখো, পাংচুয়েশন মার্ক কিন্তু অনেকে বলো খুবই সহজ, এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় মিস্টেক করে ফেলি। হোয়াট ইজ কেস ইন অ্যাপোজিটিভ, হোয়াট ইজ অ্যাপোজিশন, এটা কিন্তু মডিফায়ার্স আলোচনার বিষয়, এটা আমাদের মডিফায়ার্সও লাগবে ভাইয়া, ঠিক আছে? সো আমাদের ক্লাসগুলো কিন্তু মনে হয় টপিক সহজ, ক্লাস না দিলে কি হতো ডেমো ক্লাস, কিন্তু তোমাদের ক্লাসগুলো করছো, এটা ডেফিনেটলি তোমাদেরকে একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। অনেক কিছু আমরা জানি না, অনেক কিছু আমরা মনে হয় জানি, কিন্তু আসলে অনেক কিছু আমাদের ঘাটতি থেকে যায়। সো এই যে দেখো ভাই, আমরা এখন জানবো হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ নিয়ে। কি বলছে এখানে দেখো, অ্যাপোজিটিভ, হোয়াট ইজ অ্যাপোজিটিভ, আমি একটু দেখার চেষ্টা করবো ভাইয়া। আচ্ছা, সো কেস ইন অ্যাপোজিশন, দেখো ভাইয়া, কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ এর উভয় পাশে কমা বসে। সো হোয়াট ইজ কেস ইন অ্যাপোজিশন, খাতার মধ্যে সবাই লিখি, সবাই খাতার মধ্যে লিখি, সবাই খাতার মধ্যে লিখি।
সবাই খাতার মধ্যে লিখি। আচ্ছা, লেখো যে অ্যাপোজিটিভ হচ্ছে একটা ফ্রেজ। অ্যাপোজিটিভ হচ্ছে একটা ফ্রেজ যেটি নাউনের পরিচয় বহন করে। অ্যাপোজিটিভ হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে একটা ফ্রেজ। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে আমাদের শব্দগুচ্ছ। ফ্রেজ বলতে বুঝে হচ্ছে আমাদের শব্দগুচ্ছ। ঠিক আছে, ফ্রেজ মানে শব্দগুচ্ছ। এটির কাজ কি? এটার কাজ হচ্ছে এটা নাউনের পরিচয় বহন করে। নাউনের পরিচয় বহন করে। পরিচয় বহন করে। সো অ্যাপোজিটিভ হচ্ছে একটা ফ্রেজ। অ্যাপোজিটিভ হচ্ছে একটা ফ্রেজ। আচ্ছা, এটা সরে যাব না, একটু সরলাম। ওকে, সো অ্যাপোজিটিভ বেসিক্যালি কি? অ্যাপোজিটিভ হচ্ছে একটা ফ্রেজ, এবং এটা কেমন ফ্রেজ? এটা হচ্ছে নাউন এর পরিচয় বহন করে। এখন নাউনের পরিচয় কেমনে বহন করে? যেমন দেখো ভাইয়া, আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দেই। সাকিব আল হাসান। সাকিব আল হাসান এটা হচ্ছে আমাদের নাউন। সাকিব আল হাসান এটা কি আমাদের নাউন। এখন সাকিব আল হাসান কে? আমি চিনি না। কথার কথা আমি কি সাকিব আল হাসান কে আমি চিনি না, ধরলাম আমি একদমই চিনি না। তাহলে আমি এখন এই সাকিব আল হাসান এটা আমাদের নাউন। এরপরে কি বললাম দেখো, এই যে এ ক্রিকেটার। সাকিব আল হাসান এ ক্রিকেটার। তার মানে এই যে এ ক্রিকেটারটা কি করলো? সাকিব আল হাসানের পরিচয় বহন করলো না? সাকিব আল হাসানটা কে? সে একজন ক্রিকেটার। সো এই দেখো, সাকিব আল হাসান নাউন, এ ক্রিকেটার সাকিব আল হাসানের পরিচয় বহন করতেছে, সাকিব আল হাসান সম্পর্কে তথ্য দিচ্ছে। তো এই যে এ ক্রিকেটার এটা আমাদের ফ্রেজ, শব্দগুচ্ছ না, একের অধিক শব্দ, যে এ একটা শব্দ, ক্রিকেটার একটা শব্দ, এটা ফ্রেজ হইছে, এবং এই ফ্রেজটা সাকিবের পরিচয় বহন করতেছে। সেটা নাউন, সাকিব আল হাসান নাউন, নাউনের পরিচয় বহন করতেছে এই ফ্রেজটা। তো এই ফ্রেজটা বেসিক্যালি আমাদের হচ্ছে অ্যাপোজিটিভ। এটা আমাদের অ্যাপোজিটিভ। সো এই যে অ্যাপোজিটিভ, এটা আমাদের এ ক্রিকেটার, এটা আমাদের অ্যাপোজিটিভ। এবং অ্যাপোজিটিভের আগে এবং পরে, অ্যাপোজিটিভের আগে এবং পরে আমাদের কমা ইউজ করতে হয়। অ্যাপোজিটিভের আগে এবং পরে, এই যে এ ক্রিকেটার আমাদের অ্যাপোজিটিভ, এটার আগে, এই যে এইটার আগে এবং এটার পরে আমাদের কমা ইউজ করতে হয়েছে। সো অ্যাপোজিটিভের আগে এবং পরে আমাদের কমা ইউজ করতে হয়। আবার দেখার একটা এক্সাম্পল ভাইয়া, রিতা। রিতা কে? আমি রিতাকে চিনি না, রিতাকে জানি না, কিন্তু রিতার পরিচয় বহন করছে। দেখো, রিতাকে অ্যান অরফ্যান গার্ল। অরফ্যান মানে হচ্ছে এতিম। অরফ্যান বলতে কি বুঝায় ভাইয়া? এতিম বুঝায়। অরফ্যান বলতে বুঝে হচ্ছে আমাদের এতিম। এতিম। সো অরফ্যান গার্ল, রিতা হচ্ছে একটা এতিম মেয়ে। সো রিতা অ্যান অরফ্যান গার্ল, এটা হচ্ছে আমাদের এতিম। এটা অ্যান অরফ্যান গার্ল রিতার পরিচয় বহন করতেছে। এটা একটা ফ্রেজ, একটা দুইটা তিনটা শব্দ, তিনটা শব্দ মিলে ফ্রেজ হইছে, এবং এটা রিতার পরিচয় বহন করতেছে না? রিতাকে, রিতা একটা এতিম মেয়ে, তার পরিচয় বহন করতেছে, রিতা সম্পর্কে তথ্য দিচ্ছে। তো এটা আমাদের এই যে এতটুকু আমাদের অ্যাপোজিটিভ। এবং অ্যাপোজিটিভের আগে, এই যে আগে এবং পরে দুই জায়গাতে আমাদের কমা ইউজ করতে হয়েছে, দুই জায়গাতে আমাদের কমা ইউজ করতে হয়েছে। সো বেসিক্যালি এটা আমাদের অ্যাপোজিটিভ। দেখি তোমরা বলো দেখি ভাইয়া, নজরুল। এই নজরুল নিয়ে একটা অ্যাপোজিটিভ বলো তো তোমরা। কাজী নজরুল ইসলাম, নজরুল নিয়ে একটা অ্যাপোজিটিভ বলো তো ভাইয়া। নজরুল নিয়ে সবাইকে বুঝতে পারছি হোয়াট ইজ অ্যাপোজিটিভ? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? সবাই আশা করি 100% ক্লিয়ারলি বুঝতে পারছি হোয়াট ইজ অ্যাপোজিটিভ। হোয়াট ইজ অ্যাপোজিটিভ বুঝতে পারছি। এখন দেখি বলো তো আমাকে, নজরুল নিয়ে তোমরা একটা অ্যাপোজিটিভ বলো, যে কোনো কিছু। আমি তোমাদেরকে নিয়ে অ্যাপোজিটিভ বলতে পারি। যেমন আমি যদি বলি যে এখানে সাফা বিশ্বাস আমাদের সাথে জয়েন করেছে, সাফা বিশ্বাস। আমি যদি সাফার কথা বলি, সাফা এ ব্রাইট স্টুডেন্ট, সাফা এ ব্রাইট স্টুডেন্ট জয়েন্ড আওয়ার ক্লাস। সাফা একটা মেধাবী শিক্ষার্থী আমাদের ক্লাসে জয়েন করেছে। তাহলে সাফা, এই যে এ ব্রাইট স্টুডেন্ট, এটা সাফা সম্পর্কে বলতেছি না? সাফার পরিচয় বহন করতেছে না? সো দ্যাটস ওয়াই এ ব্রাইট স্টুডেন্ট এটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ হবে, এবং ওই দুই পাশে আমাদের কমা ইউজ করতে হবে। এক্স্যাক্টলি, দ্য গ্রেট পয়েট যদি বলি, নজরুল এ গ্রেট পয়েট, বা দ্য গ্রেট পয়েট, বা নজরুল আ ফেমাস পয়েট বলি, বা নজরুল আর রেবেল পয়েট। আচ্ছা, ফেমাস রেবেল লিখি, রেবেল মানে বিদ্রোহী কবি। নজরুল আর রেবেল পয়েট, আর রেবেল পয়েট ওন আওয়ার হার্ট, ওন আওয়ার হার্ট। নজরুল আর রেবেল পয়েট ওন আওয়ার হার্ট। নজরুল হচ্ছে আমাদের এটা বিদ্রোহী কবি, যে কিনা আমাদের মন জয় করেছে। তার মানে এই যে দেখো, এ রেবেল পয়েট, এটা নজরুলের পরিচয় বহন করতেছে না? পরিচয় বহন করতেছে। এ ফেমাস পয়েট, এ রেবেল পয়েট, যাই বলো না কেন, সবকিছু হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ। সো এটা আমাদের অ্যাপোজিটিভ, এবং এর আগে এবং পরে আমাদের কমা ইউজ করতে হয়েছে। সব আশা করি অ্যাপোজিটিভ ক্লিয়ার। অ্যাপোজিটিভ আর কথা বলছি না। এবং লাস্ট, কমায়ের লাস্ট পার্ট, ট্যাগ কোয়েশ্চেন। আমরা সবাই ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে সবাই জানি।
ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে মানে ট্যাগ কোশ্চেন যেখানে লিখবো ওই ট্যাগ কোশ্চেনের আগে কমা ইউজ করতে হয়। মূল বাক্যের পরে আমরা ট্যাগ কোশ্চেন লিখি না, যেমন এই যে দেখো শি সিংস এ সং, ডাজেন্ট শি, এই যে ডাজেন্ট শি এটা আমাদের ট্যাগ কোশ্চেন। আবার দেখো হি উইল গেট আ গুড ওয়ে, ওন্ট হি, তাহলে এই যে ওন্ট হি আমাদের ট্যাগ কোশ্চেন। তো প্রত্যেকটা ট্যাগ কোশ্চেনের পরে, তো পরীক্ষাতে ট্যাগ কোশ্চেন আসবে না, কিন্তু প্রত্যেকটা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের এখানে একটা কমা ইউজ করতে হয়, সো প্রত্যেকটা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কমা ইউজ করতে হয়। হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে ভাইয়া, রেকর্ডেড লিংক ক্লাসের পরে আমি রেকর্ডেড লিংক তোমাদেরকে গ্রুপে পোস্ট করে দিব। আমাদের রেকর্ডেড লিংক ক্লাসে ভাইয়া গ্রুপে তোমাদের যে 26 ব্যাচ ফ্রি যে গ্রুপটা আছে এই গ্রুপে আমি পোস্ট করে দিব, সমস্যা নাই। সো এই দেখো হি উইল গেট আ গুড ওয়ে, সো এটা ওয়েন্ট হি, এটা আমাদের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কমা ইউজ করতে হয়। সো ভাই যতটুকু তোমাদেরকে পড়িয়েছি সবকিছু ক্লিয়ার? যতটুকু পড়িয়েছি সবকিছু ক্লিয়ার? আমরা এখন ইনভার্টেড কমায় চলে যাব, বাট তার আগে আমাকে জানাও যতটুকু ভাই পড়িয়েছি সবকিছু তোমরা ক্লিয়ার কিনা। ওকে, সরি, সবকিছু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও তো, একটু আমাকে জানাও আমরা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা। ট্যাগ কোশ্চেন পরীক্ষাতে লেখাই থাকবে, ট্যাগ সবকিছু আমাদের লেখাই থাকবে। যখন দেখবে যে মেইন বাক্যের পরে একটা ছোট্ট কোশ্চেন দেওয়া, মেইন বাক্যের পরে যখন আমাদের ছোট্ট একটা কোশ্চেন দেওয়া থাকবে ওইটাকে বলা হয়ে থাকে ট্যাগ কোশ্চেন। মেইন বাক্যের পরে যখন ছোট করে কোশ্চেন দেওয়া থাকবে তাকে বলা হয়ে থাকে ট্যাগ কোশ্চেন। তাকে বলা হয়ে থাকে ট্যাগ কোশ্চেন। ওই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের কমা ইউজ করতে হবে। আচ্ছা গোলাম রিয়াজ, কোথায় প্রবলেম আছে দেখি বলো তো, আমাদের সবাই ক্লিয়ার বলছে, তোমার প্রবলেম আছে ভাইয়া বলো। ওকে, সবাই মোটামুটি ক্লিয়ার আছি আমরা। আমাকে দেখা যাচ্ছে না ভাইয়া? তো স্ক্রিনে নাই, আমাকে দেখবা কেমনে? আমাকে স্ক্রিনে নাই, আমাকে দেখবা কেমনে? তাসিন, আচ্ছা ছেলেটাকে আমি ক্লাস থেকে রিমুভ করে দিতে হবে, দাঁড়াও জাস্ট আ মিনিট প্লিজ। ওকে, ব্যান করে দিতে হবে, আজে বাজে কমেন্টের জায়গা এখান না। ওকে, সো রিমুভ করে দিতে হবে না। আমরা ক্লাস করতে আসছি, আমরা এখানে অন্য কোনো কমেন্ট করতে আসি নাই। এখানে দেখা যায় কি অনেকেই ক্লাসের বাইরে জয়েন করে, ক্লাসে শিখতে আসে না। গ্রুপে থাকে না, এক্সট্রা অনেক লোক থাকে না গ্রুপে, ওখান থেকে জয়েন করে ক্লাসে, কিন্তু আলটিমেটলি ক্লাস তার উদ্দেশ্য না, সে আজেবাজে কমেন্ট করতে আসে। এখানে তাসিন নামে একটা ছেলে আছে, তাসিন তিয়াস সামথিং, একটু আমাকে মানে ওটাকে ব্যান করে দিতে হবে, একদম বের করে দিই। ওকে, আমরা সবাই ক্লাসে মনোযোগ দিই, আমাদের কাজটা হয়ে যাচ্ছে, আমরা ক্লাসে মনোযোগ দিই। ইউজ অফ ইনভার্টেড কমা, ইউজ, এই যে তাসিন তিয়াস, ইয়েস ইয়েস, ফাইন। সো ইউজ অফ ইনভার্টেড কমা, আমরা এখন ইনভার্ট কমা চলে যাই। ইনভার্ট কমার বাংলা অর্থ হচ্ছে ঊর্ধ্ব কমা, বা সরি মানে ঊর্ধ্ব কমা, দুই পাশে যে কমাটা ব্যবহার করি আমরা, ঊর্ধ্ব কমা, ঠিক আছে কিয়া? আমাদের ঊর্ধ্ব কমাকে বেসিক্যালি ইনভার্ট কমা বলা হয়ে থাকে। কোথায় আমাদের ইনভার্ট কমাটা বসবে দেখো ভাইয়া, আমাদের কোথায় কোথায় আমরা ইনভার্ট কমা ব্যবহার করব খেয়াল করে দেখো। যে কোনো বক্তার বক্তব্য দেওয়ার ক্ষেত্রে, কোনো বক্তা যখন বক্তব্য দেয় বা কোনো মতামত শেয়ার করে, বক্তা যখন কোনো বক্তব্য দেয় বা কোনো মতামত শেয়ার করে, আই রিপিট, যখন কোনো মতামত দেয়, কোনো বক্তব্য শেয়ার করে, তখন থেকে বলা হয়ে থাকে আমাদের কি এই মানে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বা ন্যারেশনের ক্ষেত্রে, মূলত মতামত দেওয়ার ক্ষেত্রে বা কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে, এবং ন্যারেশনের ক্ষেত্রে, ন্যারেশনের কোন ফর্ম? ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে, এবং রিপোর্টেড স্পিচটি ইনভার্ট কমা দিয়ে ঘিরে দিতে হয়। মানে আমাদের কোনো বক্তা যখন মতবাদ দেয়, তোমার দেখো না বইয়ের মধ্যে, গল্পের মধ্যে একটা ছোট্ট একটা লাইন কমার, দুটো ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ, ওটা মতামত। যখন কোনো মতামত দেওয়া হবে, কোনো ব্যক্তির মতামত, ব্যক্তির কথা, ওই মতামত গুলো বেসিক্যালি আমাদের ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়। যে কোনো মতামত ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়। সো সেম ভাবে আমাদের সেমে দেখো, হাউ ইজ ইউর ফাদার রানা, সেইড মিস্টার করিম। সেটা কি ব্যক্তির বক্তব্য না, মতামত না? আবার এটা কি ডিরেক্ট ন্যারেশন না?
ডিরেক্ট ন্যারেশন। দেখো এই যে হাউ ইজ ইউর ফাদার রানা, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ন্যারেশন বা রিপোর্টেড স্পিচ। ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচটা আমাদের অলওয়েজ কমার মধ্যে, ইনভার্টেড কমার মধ্যে থাকতে হবে। তো দেখো হাউ ইজ ইউর ফাদার রানা, এটা আমাদের ইনভার্টেড কমার মধ্যে আমাকে রাখতে হয়েছে, ইনভার্টেড কমার মধ্যে আমাকে রাখতে হয়েছে। ঠিক আছে, আবার দেখো এক্সাম্পল যে ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার আস্কড জিম। তো দেখো ইউ, এই যে এখান থেকে শুরু করে এতটুকু আমাদের ইনভার্টেড কমার মধ্যে আসবে, বিকজ এতটুকু সে তার বক্তব্য দিয়েছে, তার কথা বলেছে। তো এটা আমাদের হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে চলে আসবে। রিপোর্টেড স্পিচটা অলওয়েজ আমাদের কমার মধ্যে, ইনভার্টেড কমার মধ্যে থাকবে। আবার দেখো গুড মর্নিং হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? সেড দ্য মার্চেন্ট, সেড দ্য মার্চেন্ট, এটা আমাদের হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা আমাদের রিপোর্টেড স্পিচ। সো রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে ডেফিনেটলি আমাকে কমা ইউজ করতে হবে। সো এই যে এখানে এটা আমাদের কমা, এটা হচ্ছে আমাদের কমা আমরা ব্যবহার করলাম। অলরাইট, আচ্ছা আবার দেখো গুড মর্নিং হোয়ার আর ইউ গোয়িং, আমাদের হচ্ছে রিপোর্টেড স্পিচের দিকে চলে যাবে। এটা রিপোর্টেড স্পিচ, এটা খুবই সহজের দিকে চলে গেছে, আমরা বুঝতে পেরেছি। একটা জিনিস তোমাদেরকে বলি ভাইয়া। আচ্ছা দেখো ভাইয়া, একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা বাক্য আমরা ইনভার্টেড কমার মধ্যে আনছি, একটা বাক্য। পরীক্ষাতে অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি একটানা দুটো বাক্য বলছে। কথার কথা দেখো, অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি একটানা দুটো বাক্য বলছে। আমি এগুলো মুছে দেই, তোমাদের বুঝতে সুবিধা হবে। পরীক্ষাতে অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি দুটো বাক্য বলছে। মনে করো রহিম সেইড, দেখো ভাইয়া রহিম, কথার কথা রহিম সেইড, এখানে তো কমা হবেই যেহেতু রিপোর্টিং ভার্ব। রহিম সেইড, রহিম একসাথে এই বাক্যটাও বলছে, আবার আরেকটা বাক্য বলছে, দুটো বাক্য রহিম বলছে। একটা বাক্যে প্রশ্ন করছে, এজন্য প্রশ্নবোধক চিহ্ন, আরেকটা বাক্য জাস্ট বলছে, এজন্য কি আমাদের ফুল স্টপ ব্যবহার করলাম। এখন রহিম একটানা দুইটা বাক্য বলছে না, দুইটা বাক্য বলছে। একজন বক্তা একটানা একসাথে যতটুকু কথা বলবে, একজন বক্তা, মার্চেন্ট মানে ব্যবসায়ী ভাইয়া, মার্চেন্ট মানে ব্যবসায়ী। সো একজন ব্যক্তি একসাথে যতগুলো কথা বলবে, আগে এবং পরে সবগুলো মিলিয়ে একটা ইনভার্টেড কমার মধ্যে নিয়ে আসতে হবে। একজন ব্যক্তি যতটুকু কথা বলবে একজন ব্যক্তি ততটুকু কথা এক টানা বলবে, ততটুকু অংশ আমি এই ইনভার্ট করার মধ্যে নিয়ে আসবো। এখন এখানে বাক্য দুইটা, রহিম দুইটা বাক্য বলছে, আমাদের এখান থেকে ইনভার্টেড কমা শুরু হবে, দুইটা বাক্য গিয়ে যেখানে শেষ হয়েছে সেখানে গিয়ে আমাদের হচ্ছে ইনভার্টেড কমা শেষ হবে। আমরা অনেকে একটা ভুল করি এইটা, যে এখান থেকে শুরু হয়েছে ইনভার্টেড কমা, আমরা এখানে শুরু করি, শেষ করে দেই, একটা বাক্য শেষ, আবার এখান থেকে শুরু করে আরেকটা বাক্য ইনভার্টেড কমা দেই। কিন্তু এমনটা করা যাবে না। কেন করা যাবে না? বিকজ বক্তা একজন বক্তা যতক্ষণ কথা বলবে, একটা আনা যতগুলো বাক্য বলবে, প্রত্যেকটা বাক্য একসাথে একটা কমার মধ্যে, একটা ইনভার্টেড কমার মধ্যে আসবে। এখন যদি মনে করো হচ্ছে রহিম, এখানে যদি মনে করো এরকম হইতো, রহিম মনে করো হচ্ছে একটা না তিনটা বাক্য বলতেছে, আরো বাক্য সে বলতেছে, রহিম মনে করো আরো চারটা, আরো দুটো বাক্য বলছে, চারটা বাক্য বলছে, তাহলে এই বাক্যের পরে প্রশ্নবোধক চিহ্ন বলো বা যাই বসানোর বসবে, বা এখানে এক্সক্লামেশন সাইন বসবে। কিন্তু এখান থেকে সে যেহেতু একটা না চারটা বাক্য বলছে, তাহলে এখান থেকে ইনভার্ট কমা শুরু হবে, একদম শেষে গিয়ে আমাদের ইনভার্ট কমা শেষ হবে। চারটা বাক্যের জন্য চারটা ইনভার্টেড কমা দেওয়ার দরকার নাই, দিলে ভুল হবে। আমাদের যেহেতু একজন বক্তায় কথাটা বলছে, আমাকে প্রথম থেকে ইনভার্ট কমা একটা এবং সর্বশেষে গিয়ে আমাদের ইনভার্ট কমা আরেকটা ব্যবহার করতে হবে। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে বক্তা যতটুকু অংশ একসাথে বলবে, একজন বক্তা যতটুকু অংশ একসাথে বলবে, পুরো কথাটাই আমাদের ইনভার্টেড কমার মধ্যে নিয়ে আসতে হবে ভাইয়া। ওকে, এরপরে চলে যায় আমাদের হচ্ছে কমায়ের ব্যবহার, সরি এক্সক্লেমেশন মার্কের ব্যবহারে চলে যাই। এক্সক্লেমেশন সাইন খুবই সহজ, এটা না পড়াইলেও তোমরা পারবা। আমরা দেখো না যে বিভিন্ন বাক্যের ক্ষেত্রে বা বিভিন্ন জিনিসের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা দেখো যে অবাক হয়ে যাই যে ওহ, বা তোমরা যখন মানে তোমরা ঘরের মধ্যে যখন হাঁটো, আমাদের ছোট্ট যে আঙ্গুলটা আছে, ছোট্ট আঙ্গুলটা টেবিলের কোণার সাথে, চেয়ারের সাথে, দরজার সাথে বাড়ি খায় না? বাড়ি খেলে কি লাগে? খুব ভালো লাগে, তাই না? বাড়ি খেলে খুব মজা লাগে না? খুব মজা লাগে। আমাদের যখন আমরা হাঁটি, আমাদের আঙ্গুলের মধ্যে ঠুস করে গুতা খায়, বাড়ি খায়, খুব ভাল লাগে তখন। তো এতই ভাল লাগে, আমরা সাউন্ড করেছি, আমরা বলে উঠি ওরে বাবা রে, বা উফ, বা ওহ, একটা সাউন্ড আমরা করি, একটা এক্সপ্রেশন আমরা প্রকাশ করি। খুশিতে ব্যথা ভাল লাগে দেখে একটা এক্সপ্রেশন প্রকাশ করি।
সো ওই যে এক্সপ্রেশনটা প্রকাশ করি, এটা আবেগ অনুভূতি, একটা আনন্দ প্রকাশ করি বা দুঃখ প্রকাশ করি বা বিস্ময় বা একটা আবেগ অনুভূতি প্রকাশ করি, এই যে আবেগ অনুভূতি প্রকাশ করি, এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের কি এক্সক্লেমেশন সাইন, এক্সক্লেমেশন চিহ্ন, বা আমাদের কি বলে এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগ সূচক বাক্য চলে আসে সেখানে। তো এই আবেগ সূচক বাক্যের ক্ষেত্রে, আবেগ সূচক বাক্যের ক্ষেত্রে, ঠিক আছে কিনা, তো আবেগ সূচক বাক্যের ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে ফুল স্টপ এক্সক্লেমেশন সাইন ব্যবহার করতে হয়। এই সকল এক্সক্লেমেশন সাইনগুলো আমাদের ওই সকল বাক্যের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। যেমন দেখে যে সকল ওয়ার্ড বা সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, বিস্ময়, হ্যাঁ, উল্লাস, ভয় এগুলো প্রকাশিত হয়, তখন ওই সকল বাক্যকে ইনভার্ট এক্সক্লেমেশন সাইন বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল দেখো ভাইয়া, গুড মর্নিং, হাউ ক্যান আই হেল্প ইউ। দেখো গুড মর্নিং, অবাক হয়ে মানে হুট করে একটা মানুষকে তুমি যখন দেখো, অপরিচিত ব্যক্তি বা অনেকদিন পরে তুমি একটা মানুষকে দেখেছো, যে গুড মর্নিং, কেমন আছেন, হাউ আর ইউ, আই এম ফাইন, এন্ড ইউ, এন্ড হোয়াটস গোয়িং অন মাই ডিয়ার সিস্টার, মাই ডিয়ার স্টুডেন্ট। যে গুড মর্নিং বলি আমরা, এই গুড মর্নিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে একটা এক্সক্লেমেশন সাইন ব্যবহার করতে পারি, বা তাহলে গুড মর্নিং এর ক্ষেত্রে কমা ব্যবহার করলেও হয়, একটা এক্সক্লেমেশন সাইন ব্যবহার করলেই হয়। এবং এরপরে তো নরমালি আমাদের প্রশ্নবোধক চিহ্ন বসছেই, কিন্তু এই যে গুড মর্নিং এরপরে কিন্তু আমাদের একটা এক্সক্লেমেশন সাইন ব্যবহার করতে হবে। আবার দেখো, হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এই দেখো এই যে হুররা, এরপর আমাদের আমরা এক্সক্লেমেশন সাইন ব্যবহার করছি। আবার দেখো এলাস, আমাদের এক্সক্লেমেশন সাইন ব্যবহার করছি। ফাই, ইউ আর সো ব্যাড, যে আমরা ফায়ের পরে এক্সক্লেমেশন সাইন ব্যবহার করছি না, করছি। সো এলাস, ফাই, হুররা, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের হচ্ছে এক্সক্লেমেশন সাইন ব্যবহার করতে হবে। যখনই কোনো বাক্যের মাধ্যমে আবেগ প্রকাশ করা হবে, অনুভূতি প্রকাশ করা হবে, আমাদের এক্সক্লেমেশন সাইন ব্যবহার করতে হবে। এবার দেখো যে হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, এই যে হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, আমাদের এক্সক্লেমেশন সাইন, আমি মানে আনন্দ প্রকাশ করছি, অবাক হয়ে যাচ্ছি, এক্সক্লেমেশন সাইন ব্যবহার করতে হবে। হাউ ফানি দ্য স্টোরি ইজ, এক্সক্লেমেশন সাইন ব্যবহার করতে হবে, ঠিক আছে। এবং রুল 2 দেখো, ভোকেটিভ কেসের পরে কমা বসে, আমরা সবাই জানি ভোকেটিভ কেস মানে কি, এটা আমি তোমাদেরকে বলেছি যে সকল শব্দের মাধ্যমে আমরা কি বলে এটাকে নাম ধরে সম্বোধন করি, কোন অন্য কোনো নাম ধরে বা অন্য কোনো বিষয় নিয়ে সম্বোধন করি, তখন তাকে বলা হয় ভোকেটিভ কেস। এবং ভোকেটিভ কেসের পরে অলওয়েজ আমাদের কমা ব্যবহার করতে হয়। কিন্তু কেউ চাইলে ভোকেটিভ কেস দিয়ে অনেক সময় আমাদের এক্সক্লেমেশন সাইনও বসে, এটা চাইলে ব্যবহার করতে পারি। তবে এই রুলটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ভোকেটিভ কেসের পরে সাধারণত কমাই বসে, অন্য কোনো কিছু বসানোর দরকার নাই। ভোকেটিভ কেসের পর আমাদের কমাই ব্যবহার করবো আমরা। যেমন দেখে যে ডিয়ার বাডি, এখানে এক্সক্লেমেশন সাইন ব্যবহার করা যায়, বাট চাইলে কেউ কমা ব্যবহার করতে পারে, সমস্যা নাই। এর ডিয়ার ফ্রেন্ড, চাইলে কেউ কমা ব্যবহার করতে পারে, বা এরপরে বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করতে পারে, সমস্যা নাই, বা এক্সক্লেমেশন সাইন ব্যবহার করলেও কোনো প্রবলেম নাই, ডিপেন্ড করে ভাইয়া। ওকে, বলো এখানে হুইচ পাংচুয়েশন মার্ক ইজ ইউজড টু সেপারেট আইটেমস ইন এ লিস্ট। আমি পোল দিয়ে দিচ্ছি ভাইয়া, বলো আনসার কি হবে। আমি তোমাদের একটা পোল দিয়ে দিচ্ছি, সেকেন্ড পোল দিচ্ছি, দেখি আনসার বলো আমাকে কোনটা আনসারের দিকে যাবে। জাস্ট আ মিনিট। ওকে, তো পোল দিয়ে দিলাম, আমাকে আনসার করে জানিয়ে দাও আনসার কোনটা যাবে। পোল 1 2 3 না 4, আনসারটা ভাইকে কমেন্ট করে জানিয়ে পোস্ট কি বলে আনসার করে জানিয়ে দাও ভোট দিয়ে। হুইচ পাংচুয়েশন মার্ক ইজ ইউজড টু সেপারেট আইটেমস ইন আ লিস্ট। আইটেমস ইন আ লিস্ট, কমা, ফুল স্টপ, সেমিকোলন নাকি কোয়েশ্চেন মার্ক, কোনটা আমাদের আনসার হবে বলো। H26 ব্যাচ গ্রুপে কিভাবে অ্যাড হব? আমাদের কোর্সে এনরোল করলে আমাদেরকে কল করলে ট্রানজাকশন আইডি সহ দিলে আমরা সেখানে গ্রুপে অ্যাড করে দিব আমরা তোমাদের সবাইকে, সমস্যা নাই। অ্যাড হয়ে আমাদের যে 16910 সেখানে কল করলেই তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আমাদের আনসারটা কি, হুইচ পাংচুয়েশন মার্ক ইজ ইউজড টু সেপারেট আইটেম, আলাদা করার জন্য, মানে একটা আইটেমকে আলাদা করতে কোনটা ব্যবহার করি আমরা কমা ব্যবহার করি। ইয়েস, আমরা মূলত কমা ব্যবহার করে থাকি, জিনিসগুলোকে আলাদা করার জন্য আমরা কমাই ব্যবহার করে থাকি। এরপরে অ্যাপোস্ট্রফি, বাক্যের একদম শেষে চলে আসছি আমরা পাংচুয়েশন মার্কের একদমই দ্বার প্রান্তে, এরপর প্র্যাকটিস করব, তারপরে ক্লাস শেষ। অ্যাপোস্ট্রফিতে চলে আসি আমরা। অ্যাপোস্ট্রফি শব্দের অর্থ কি বলো দেখি ভাইয়া। অ্যাপোস্ট্রফি অর্থ হচ্ছে আমাদের লোপ চিহ্ন। আমরা ইংলিশে দুইটা ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহার করি,
ঠিক আছে, দুইটা ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। একটা হচ্ছে কোনো শব্দকে সংক্ষিপ্ত করার ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহার করি, এবং আরেকটা ক্ষেত্রে অধিকার বোঝানোর ক্ষেত্রে, কোনো ব্যক্তির অধিকার বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। অধিকার বোঝানোর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। একটা হচ্ছে দেখো এই যে রুল 1, কোন ওয়ার্ডের বা ওয়ার্ডের এক বা একাধিক লেটার বাদ দিতে তদস্থলে অ্যাপোস্ট্রফি বসে। মানে মাঝে মাঝে দেখি না যে কোনো শব্দ, আমি যে বলি যে ডু নট, এই যে ডু নট, এই ডু নট কে আমি বাদ দিয়ে ডোন্ট লিখি না, অনেক সময় ডোন্ট লিখি না। এই যে ওটাকে বাদ দিয়ে দিলাম, আমি ওটাকে বাদ দিয়ে দিলাম। এই ওটাকে বাদ দেওয়ার ক্ষেত্রে, কোনো শব্দ বাদ দেওয়ার ক্ষেত্রে, ওই শব্দ বাদ হয়ে গেলে ওই বাদের জায়গাতে, যেখান থেকে বাদ হয়েছে ওই বাদের জায়গাতে আমাদের অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়। এখানে যেমন দেখো কোন ওয়ার্ডের এক বা একাধিক লেটার বাদ দিতে সেখানে অ্যাপোস্ট্রফি হয়। যেমন দেখো যে আই এম অ্যাফ্রেড, এই যে আই এম, এখানে এম ছিল, এটাকে বাদ দিয়ে দিছি, এখানে এই যে অ্যাপোস্ট্রফিটা ইউজ করছি আমরা, এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করছি। আই এম অ্যাফ্রেড আই হ্যাভ লস্ট ইট, এই যে আই হ্যাভ, এখানে একটা কি, এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। আই হ্যাভ, এই যে আই হ্যাভ, এটা আমাদের সব পুরোটা ছিল, কিন্তু আমি এখানে এই যে হ্যাভটাকে বাদ দিয়ে দিছি, এখানে একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করছি। সো আই এম অ্যাফ্রেড আই হ্যাভ লস্ট ইট, সো যে আই হ্যাভ লস্ট ইট, আই এম অ্যাফ্রেড আই হ্যাভ লস্ট ইট। আবার দেখো ভাইয়া, ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার আস্ক জিম, এই যে ইউ হ্যাভ, এখানে হ্যাভ নাই, বাট এখানে এইচ এ নাই, বাদ দিয়ে দিছে, সেখানে একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার। আবার দেখো ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার বাট ইউ আর ভেরি স্মল ইন সাইজ, এই যে ইউ আর, এটা আমাদের হচ্ছে ইউ আর ভেরি স্মল ইন সাইজ। ইউ আর সংক্ষেপে আমাদের ইউ আর ব্যবহার করছি, আমরা ইউ আর ব্যবহার করছি। ঠিক আছে, সো এটাই। আবার দেখো ইউ বাট ইউ আর ভেরি স্মল, এই যে ইউ, এই যে অ্যাপোস্ট্রফি ব্যবহার করছি আমরা। কিছু সংক্ষিপ্ত দেখো, কিছু সংক্ষিপ্ত শব্দ দেখো, অফ দ্য ক্লক, আমরা বলি না ইটস 6 o'clock, 6 o'clock মানে হচ্ছে 6 of the clock ব্যবহার করা হয়। ফুল ফর্ম হচ্ছে বেসিক্যালি অফ দ্য ক্লক। অফ দ্য ক্লক আমরা বলি হচ্ছে ও ক্লক। ডু নট থাকলে ডোন্ট ব্যবহার করি আমরা, ডিড নট থাকলে ডিড নট ব্যবহার করি, হ্যাঁ ডিডেন্ট ব্যবহার করি, হি উইল থাকলে হিল ব্যবহার করি, দেখো এই যে হিল ব্যবহার করতে পারি আমরা। আর দেখো শ্যাল নট থাকলে শ্যান্ট ব্যবহার করতে পারি আমরা। আই হ্যাভ, আই হ্যাভ থাকলে এই যে আই হ্যাভ এভাবে ব্যবহার করতে পারি আমরা। এবার আই এম এভাবে ব্যবহার করবো আমরা। এবার ইউ আর, এই যে ইউ আর ব্যবহার করতেছি। এক একটা শব্দ সংক্ষিপ্ত ভাবে আমরা ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। তখন যেখান থেকে শব্দটা বাদ যাবে সেখানে আমাকে হচ্ছে অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করতে হবে। এটা ক্লিয়ার সবাই আশা করি। এরপরে অধিকার বোঝানোর ক্ষেত্রে বলেন রহিমের কলম, করিমের কলম, এই অধিকার বোঝানোর ক্ষেত্রে আমাকে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়। এই যে রহিম মিতাস পেন, মিতাস পেন, এই যে মিতার কলম, মিতাস পেন অ্যাপোস্ট্রফি। সুজনস বুক, এই সুজনের বই অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, সো এই অধিকার বলার ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি বসে। আবার দেখো এখানে এই যে প্যারেন্টস অর্ডার, অ্যাপোস্ট্রফিটা এখানে এস এর আগে বসছে। খেয়াল করে দেখো ভাইয়া, প্রথম বাক্যে বা প্রথম এক্সাম্পলে অ্যাপোস্ট্রফিটা এস এর আগে বসছে, যে এখানে অ্যাপোস্ট্রফিটা এস এর আগে বসছে, এখানে অ্যাপোস্ট্রফিটা এস এর আগে বসছে। কিন্তু এখানে দেখো, এখানেও অধিকার বুঝে দিচ্ছে, পিতামাতার আদেশ, পিতামাতার আদেশ, এখানেও অধিকার, কিন্তু অ্যাপোস্ট্রফিটা এস এর পরে বসছে। এখন দেখো যে গার্লস স্কুল, অ্যাপোস্ট্রফিটা এস এর পরে বসছে। এখন তোমরা কি বলতে পারো অ্যাপোস্ট্রফি এস এর পরে কখন বসে? অ্যাপোস্ট্রফি কিন্তু অ্যাপোস্ট্রফি এস এস এর আগেও বসে, আবার এস অ্যাপোস্ট্রফি এস এর পরেও বসে। তাহলে কোনটা কখন বসবে সেটা কি জানি আমরা? আমরা কি সেটা জানি? না জানলে আমরা এখন জানবো, ফাহাদ ভাইয়ের কাছ থেকে আমরা জানবো এটা এখন। সেটা হচ্ছে যখন অধিকার বুঝাবে, অধিকার বোঝানোর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি বসবে, সেটা আমরা সবাই জানি। যখন একজন ব্যক্তির অধিকার বুঝাবে, যখন একজন ব্যক্তির অধিকার বুঝাবে, তখন সেখানে অ্যাপোস্ট্রফিটা এস এর আগে হবে। একজন ব্যক্তি, এখানে মিতা, মিতা একজন না, একজন ব্যক্তির অধিকার বুঝালে অ্যাপোস্ট্রফিটা এস এর আগে হইছে। আবার সুজন, অ্যাপোস্ট্রফিটা এস এর আগে হইছে। ঠিক আছে, কিন্তু যখন একজন ব্যক্তি না, একের অধিক ব্যক্তি, 2 জন 3 জন 4 জন ব্যক্তির অধিকার বুঝাবে, 4 জন ব্যক্তির অধিকার বুঝাবে, তখন হচ্ছে বেসিক্যালি আমাদের কি বলে এটাকে প্লুরাল হইলে, যখন প্লুরাল হবে, ফর্মটা প্লুরাল হবে, হ্যাঁ অধিকারটা একের অধিক, 2 জন 3 জন 4 জন 5 জন অধিক প্লুরাল ফর্মের অধিকার বুঝাবে, তখন সেখানে অ্যাপোস্ট্রফিটা এস এর পরে হবে। যেমন প্যারেন্টস মানে পিতামাতা, পিতামাতা তো 2 জন ব্যক্তি, এজন্য অ্যাপোস্ট্রফিটা এস এর পরে হইছে। আবার গার্লস স্কুল, মেয়েদের স্কুল, গার্লস একটা স্কুলে কি একজন মেয়ে পড়ে? একজন মেয়ে পড়ে না, একজন মেয়ে পড়ে না। সো একের অধিক বুঝলে অ্যাপোস্ট্রফিটা আগে। আর যেহেতু গার্লস স্কুল একের অধিক, অনেকগুলো মেয়ে পড়ে, বয়েজ স্কুল অনেকগুলো ছেলে পড়ে, তখন একের অধিক প্লুরাল দেখে অ্যাপোস্ট্রফিটা এস এর পরে। সো সিঙ্গুলার হইলে অ্যাপোস্ট্রফি আগে বসে, আর যদি প্লুরাল হয় তখন অ্যাপোস্ট্রফিটা পরে বসে। ঠিক আছে, সিঙ্গুলার হইলে আগে, আর যদি প্লুরাল হয় তখন অ্যাপোস্ট্রফিটা পরে। দ্যাটস ইট। সো এই ছিল মোটামুটি আমাদের নিয়ম। আমরা আরেকটা পোল দেখি, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজ অ্যাপোস্ট্রফিস কারেক্টলি।
কোন বাক্যটা অ্যাপোস্ট্রফি কারেক্টলি ব্যবহার করছে? ফর ইনস্ট্যান্স ইউজ অ্যাপোস্ট্রফিস কারেক্টলি। দে আর went to the movies, let's go watch a movie, it's a beautiful day, I cannot wait to see the Marvel movies. আচ্ছা, they went to the movies, they went to the movies. আচ্ছা, বুঝতে পারছি, এটা আমাদের ভাই পোল দিচ্ছি না, পোল দিলে সময় নষ্ট হয়। তো দেখো এখানে বলছে which of the following sentence uses apostrophes correctly, মানে কোন সেন্টেন্সে অ্যাপোস্ট্রফি কারেক্টলি বসছে, মানে অ্যাপোস্ট্রফি বসে নাই। দেখো এই বাক্যে কোনো অ্যাপোস্ট্রফি নাই, বসানোর জায়গা নাই, কিন্তু বাক্যটা এই বাক্যটাই সঠিক। এখানে লেটস অ্যাপোস্ট্রফি দেয় নাই, ইটস অ্যাপোস্ট্রফি দেয় নাই, ক্যান নট অ্যাপোস্ট্রফি দেয় নাই। এই বাক্যগুলো অ্যাপোস্ট্রফি দেন দেখে কাটা, ভুল। এই জন্য আমাদের হচ্ছে প্রথমটাই কারেক্ট হবে, যে এটাই কারেক্ট হবে আমাদের, এটাই। কারণ এই বাক্যে অ্যাপোস্ট্রফি বসানোর জায়গা নাই, সো অ্যাপোস্ট্রফি বসে নাই, বাক্যটা সঠিক। তো এই বাক্যটা হচ্ছে আমাদের ইজি সঠিক সেন্টেন্স। আমরা কিছু প্র্যাকটিসে যাব ভাই, আমরা এখন কিছু প্র্যাকটিস করব। এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2023 সালে আসছে, ঢাকা বোর্ড 2023 সালে আসছে। আমরা এখন বোর্ড কোয়েশ্চেন সলভ করব, 2টা বা 3টা যতটুকু পারি আমরা এখন বোর্ড কোয়েশ্চেন সলভ করব। তারপর আমাদের ক্লাস শেষ, আমি তোমাদেরকে হচ্ছে কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, হোমওয়ার্ক দিয়ে আমি হচ্ছে তোমাদেরকে ক্লাস ছুটি দিয়ে দিব ভাইয়া। ওকে, চলো কিছু আমরা প্র্যাকটিস করি। দেয়ার আর 10 এরর্স, 10টা ভুল আছে ইন দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোইং টেক্সট, রিরাইট দ্য টেক্সট এন্ড কারেক্টিং দ্য এরর্স। এটাকে সঠিক করো, কারেক্টিং দ্য এরর্স করলে। লায়ন, হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, ওই যে ইঁদুর এবং যে সিংহের যে গল্পটা সেটা আর কি। তো লায়ন বলছে তোমার কত বড় স্পর্ধা, তুমি আমাকে জাগিয়েছো, কত বড় সাহস তোমার। সো হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ। সো দেখো, আই এম সরি স্যার, আই ডিড নট মিন টু ওয়েক ইউ, আই ওয়াজ জাস্ট প্লেইং। কি বলছে দেখো, হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, বলছে আই এম সরি স্যার, আই ডিড নট মিন টু ওয়েক ইউ, আই জাস্ট প্লেইং। লায়ন বলছে নাও আই এম গোয়িং টু কিল ইউ, আমি তো এখন মেরে ফেলতে চাচ্ছি। এবার মাউস বলছে ও প্লিজ স্যার, হ্যাভ মার্সি অন মি, ওয়ান ডে আই ক্যান বি ইউর হেল্প, আমাকে ক্ষমা করুন, আমি একদিন আপনার সাহায্যে আসবো। লায়ন বলছে হোয়াট রাবিশ, কি রাবিশ বলছো তুমি, হাউ ক্যান আ লিটল মাউস হেল্প আ বিগ লায়ন, কিভাবে একটা ছোট্ট একটা ইঁদুর বড় একটা সিংহকে সাহায্য করবে। এটা আমাদের প্রশ্ন, আমরা সলভ করবো এটাকে। চলো নিজেরা সলভ করি আগে, তারপর আনসার দেখি আমরা। কি বলতে দেখো, হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, কি বড় সাহস তোমার। এখানে কি বলবো, আমাদের কোশ্চেন মার্ক ব্যবহার করতে পারি, বা আমরা এক্সক্লেমেশন মার্কও ব্যবহার করতে পারি, এক্সক্লেমেশন মার্কও ব্যবহার করতে পারি। কারণ এখানে হাউ ডেয়ার ইউ, অবাক হয়ে যাচ্ছে সে, অবাক হয়ে যাচ্ছে সেখানে, অবাক এটা ব্যবহার করতে পারি, বা আমরা প্রশ্নবোধক চিহ্নকে এখানে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, প্রশ্ন করছে I am sorry sir, I did not mean to wake you, I just playing. So I am sorry, যে I am এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। I am sorry, স্যার বলে সম্বোধন করছে না, স্যার বলে সম্বোধন করছে। দেখো এই যে ভাইয়া স্যার বলে সম্বোধন করছে, I am sorry স্যার, এর আগে একটা কমা বসবে এবং স্যারের পরে একটা ফুল স্টপ বসবে, ডান। এরপরে I did not mean to wake you, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ বসে, এই যে এটা ফুল স্টপ, বাক্য ডান। I was just playing, আমি খেলছিলাম, এটাও আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, তো এটাও আমাদের কি বসবে, ফুল স্টপ বসবে, কমপ্লিটেড। ঠিক আছে, ওকে। আবার দেখো লায়ন বলছে নাও আই এম গোয়িং টু কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলতে চাচ্ছি। সো নাও এর পরে একটা কমা ব্যবহার করতে পারি আমরা, কমা যদি সময়কে ইন্ডিকেট করছে, এটা কমা ব্যবহার করতে পারি। নাও আই এম গোয়িং টু কিল ইউ। সো নাও, এই যে আই এম, এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, নাও আই এম গোয়িং টু কিল ইউ, এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, এবং এই যে আই, এই আইটা বড় হাতে লিখতে হবে, এই আইটা বড় হাতে লিখতে হবে। নাও আই এম গোয়িং টু কিল ইউ, ফুল স্টপ দেওয়াই আছে, আর কোনো সমস্যা নাই। আইটা ছোট হাতের, আইটা বড় হাতের করব, একটা অ্যাপোস্ট্রফি এখানে ব্যবহার করব, যেহেতু শব্দটা লোপ পাইছে। মাউস বলছে ও প্লিজ স্যার, হ্যাভ মার্সি অন মি, ওয়ান ডে আই ক্যান বি ইউর হেল্প। সো বলছে ও প্লিজ স্যার, এখানে একটা কমা ব্যবহার করতে হবে। হ্যাভ মার্সি অন মি, এখানে ফুল স্টপ, যেহেতু আমাদের কি বলে এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলছে, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ বসে। সো হ্যাভ মার্সি অন মি, ওয়ান ডে আই ক্যান বি ইউর হেল্প, একদিন আমি আপনাকে সাহায্য করতে পারবো। সো ওয়ান ডে কমা আই ক্যান বি ইউর হেল্প, ফুল স্টপ বসছে। লায়ন বলছে হোয়াট রাবিশ, কি বলছো, মানে বোকার মতো। এই যে হোয়াট রাবিশ, অবাক হয়ে যাচ্ছে, হোয়াট রাবিশ, অবাক হয়ে যাচ্ছে। সো হোয়াট রাবিশ আমাদের এক্সক্লেমেশন সাইন। হাউ ক্যান আ লিটল মাউস হেল্প আ বিগ লায়ন, এখানে বসবে কি, এখানে আমাদের হচ্ছে ফুল স্টপ বসবে, সরি প্রশ্নবোধক চিহ্ন বসবে। কিভাবে একটা ছোট ইঁদুর আমাকে সাহায্য করবে একটা বড় সিংহকে, আমাদের হচ্ছে এটা অ্যাপোস্ট্রফ প্রশ্নবোধক চিহ্ন বসছে।
এই ছিল মোটামুটি আমাদের কি, দেখো আনসারের দিকে যাই, সেম আনসারটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেম ভাবে দেওয়া আছে, আমরা দেখলে বুঝতে পারবো। হোয়াট রাবিশ, হাউ ক্যান আ লিটল বিগ লায়ন হেল্প মি আউট, এই যে প্রশ্নবোধক চিহ্ন। সো এই তো সব আশা করি বুঝতে পারছি। নেক্সট বোর্ড কোশ্চেনে চলে যায় আমরা, দেখো কি বলেছে এখানে, স্টুডেন্ট এক্সকিউজ মি স্যার, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেম। দেখি বলো তো কোথায় ভুলটা আছে এখানে, তোমরা আমাকে ভুলটা বলো তো, কোথায় কোথায় ভুলটা আছে বলো, এ বাক্যে কোথায় ভুলটা আছে। এক্সকিউজ মি স্যার, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস, এখানে ভুলটা কোথায় দেখি বলো, ভুলটা কোথায়? ইয়েস, এক্সকিউজ মি স্যার, এই স্যারের আগে আমাকে একটা কি করতে হবে, আমাকে একটা কমা কমা ইউজ করতে হবে, এরপরে ফুল স্টপ, স্যারের পরে ফুল স্টপ, স্যারের আগে কমা, স্যারের পরে ফুল স্টপ। আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেম, এখানে কোনো ভুল নাই, সবকিছু দেওয়াই আছে। ইয়েস, আই এম সরি স্যার, এমডি রিয়াদ হোসাইন রাইট আনসার দিয়েছো, শেফা সাফা বিশ্বাস রাইট আনসার দিয়েছো ভাইয়া, গুড গুড। এরপরে আই এম সরি স্যার, এখানে রাইট আনসার, এগুলো ঠিকঠাক, একদম রাইট। এরপরে হোয়াট ক্লাস আর ইউ ইন, টিচার প্রশ্ন করছে, তাহলে হোয়াট ক্লাস আর ইউ ইন, মিয়ের আগে কমা না, হ্যাঁ মিয়ের পরে কমা, ইয়েস মিয়ের পর কমা, মোহাম্মদ জুবায়ের, হ্যাঁ রেখা, ওবায়দুর, রাইট রাইট, সবাই রাইট। সো হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে পড়ছো, প্রশ্নবোধক চিহ্ন, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, প্রশ্ন করেছে। স্যার, এখানে কমা হবে যেহেতু সম্বোধন করছে স্যার বলে, আই এম ইন ক্লাস 11, এটা কি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স না, এখানে আমাদের হচ্ছে ফুল স্টপ বসবে। আই এম আ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার, আমি এখানে নতুন ভর্তি হয়েছি, এখানে ফুল স্টপ বসবে। ওকে, টেল মি ইউর প্রবলেমস, ওকে এখানে একটা ফুল স্টপ দিতে পারি বা কমা ইউজ করতে পারি, কমা ফুল স্টপ দিলেও হয়। টেল মি ইউর প্রবলেমস, এখানে একটা ফুল স্টপ বসবে, টেল মি ইউর প্রবলেমস, একটা ফুল স্টপ বসছে। আবার দেখো, স্টুডেন্ট আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফ্রেজ এন্ড আ ক্লজ, সো বলছে আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফ্রেজ এন্ড আ ক্লজ, সো আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফ্রেজ এন্ড আ ক্লজ, এখানে কোনো ভুল নাই, এই বাক্যে কোনো ভুল নাই। টিচার ডোন্ট ওয়ারি, এই যে ডোন্ট এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্সেস বা ডিফারেন্স, আই উইল এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, আই উইল সংক্ষিপ্ত ফর্ম ইউজ করছে এই জন্য, আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, এই হচ্ছে আমাদের ভুল। আমি তার সলিউশনের দিকে যাই, দেখো সেমটা আমাদের এখানে দেওয়া আছে। ওকে, এই যে ডোন্ট ওয়ারি আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস দেওয়া আছে সবকিছুই। একটা এমসিকিউ দিয়ে আমরা এখানে দেখো, হুইচ পাংচুয়েশন মার্ক শোজ ওনারশিপ, কোন পাংচুয়েশন মার্ক দ্বারা মালিকানা বুঝায় বলো। একটা পোল, লাস্ট পোল দিয়ে দেই ভাইয়া, এটা আমাদের লাস্ট পোল, এরপর আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। লাস্ট পোল আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখি আমাকে জানাও যে কোন পাংচুয়েশন মার্ক দ্বারা তোমার হচ্ছে অধিকার বুঝায়, মানে ওনারশিপ মানে অধিকার, অধিকার বুঝায়, কোনটা দ্বারা আমাদের অধিকার বুঝাইতেছে এখানে, কোনটার মাধ্যমে আমাদের অধিকার বুঝায়। আচ্ছা বলো, কোনটার মাধ্যমে আমাদের অধিকার বুঝাইতেছে? দ্রুত দ্রুত দ্রুত, বি জানাচ্ছে 5% বলছে, বি 70, নো 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 5%, 76%, ভালো 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 রেশিও। ওনারশিপ মালিকানা বুঝে কোনটার মাধ্যমে, কোনটার মাধ্যমে মালিকানা বুঝায়? বি না, ইয়েস। সো অ্যাপোস্ট্রফির ক্ষেত্রে আমাদের হচ্ছে মালিকানা বুঝায়, অ্যাপোস্ট্রফির ক্ষেত্রে আমাদের অলওয়েজ মালিকানা বুঝিয়ে থাকে। সো আমাদের আনসার হচ্ছে এখানে বেসিক্যালি অ্যাপোস্ট্রফি। ওকে, সো আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেই, এই হোমওয়ার্কটা আমাদের মেইন গ্রুপে সাবমিট করো, আমি তোমাদেরকে একটা পোস্ট করে দিব, পোস্ট করে দিলে ওই পোস্টের কমেন্টে আজকের ক্লাসের হোমওয়ার্ক গুলো সাবমিট করো। তোমাদের কিছু হোমওয়ার্ক দেই, ঢাকা বোর্ড 17, এটা হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে ঢাকা বোর্ড 17, লিখে রাখো সবাই, বা স্ক্রিনশট ঢাকা বোর্ড 17, তোমাদের প্রত্যেকের কাছে যে বই আছে না, ওই বইতে ঢাকা বোর্ড 17 এটা পেয়ে যাবা, ওইটা পোস্ট করে দিলেই হবে, ওইটা পোস্ট করে দিলেই হবে ভাইয়া। লিডার বোর্ড পড়বো, লিডার বোর্ড পড়বো না, আচ্ছা দাঁড়াও, লিডার বোর্ড, লিডার বোর্ড স্নাতা ফার্স্ট হয়েছে, সেকেন্ডটায় তাসনিয়া খানম মিম মনি সেকেন্ড হয়েছে, এরপরে আরিশা নূর সেকেন্ড হয়ে থার্ড হয়েছে, সামিয়া আক্তার ফোর্থ, তাসনুবা, তাবাসসুম সেহরিন, এরপর হচ্ছে আমাদের
কি বলে এটাকে, এমএসটি মিম থার্ড হয়েছে, 6তম হয়েছে। তারপরে আজ লাস্ট যে পোলটা সেটা যদি পড়ি, গোলাম রিয়াজউদ্দিন আহমেদ ফার্স্ট হয়েছে, ভেরি নাইস। শিমুল আহমেদ সেকেন্ড, মাহফুজ খাতুন থার্ড, তাসনিয়া খানম, তারপরে হচ্ছে আমাদের শামসিয়া সুস্মি, শারমিন আক্তার। ওয়াও ওয়াও, ভেরি ভেরি নাইস, দারুণ হয়েছে ভাইয়া, দারুণ, থ্যাংক ইউ সো মাচ, গ্রেট 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 গ্রেট। রাহাত র্যাঙ্ক 76, অমিত, যারা পারে নাই, সামিয়া, ইভা, মিহাদুল, আচ্ছা সব ভালো, তোমার সবাই ভালো করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে এটা হোমওয়ার্ক থাকবে, ঢাকা বোর্ড 17 এটা হোমওয়ার্ক থাকবে। এরপর হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে ঢাকা 17 ডান, আচ্ছা ঢাকা 17 আমাদের হোমওয়ার্ক থাকবে। এরপর হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 16, ঢাকা বোর্ড 16, ঢাকা 17 এবং ঢাকা বোর্ড 16 আমাদের হোমওয়ার্ক থাকবে। এই দুইটাই হোমওয়ার্ক করবা, ঢাকা 17 এবং ঢাকা 16, ঠিক আছে কিনা, ঢাকা 17 এবং ঢাকা 16 আমাদের হোমওয়ার্ক থাকবে। যারা যারা র্যাঙ্ক করেছো ভালো করেছো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যারা যারা ভালো করেছো থ্যাংক ইউ, একদমই অভিনন্দন তোমাদেরকে জানাচ্ছি, মনের মধ্য থেকে অভিনন্দন জানাচ্ছি। ঢাকা বোর্ড 17 এবং ঢাকা বোর্ড 16 এই দুটো ইয়াটা ভাইয়াকে হোমওয়ার্ক লিখে সাবমিট করে দিও, তাহলে ভাই বুঝতে পারো যে না আজকের ক্লাসটা সার্থক হয়েছে, আজকের ক্লাসটা একটু হলো আমাদের সার্থক হয়েছে, আমি বুঝতে পারবো, একটু হলো সার্থক হয়েছে আমি বুঝতে পারবো। আর ক্লাসে শেষ করার আগে তোমাদেরকে আরেকটা বলি, আমাদের কোর্সে যদি তোমরা কেউ এনরোল করতে চাও, আমাদের পেইড ব্যাচ আমরা এরকম যত্ন করি তোমাদেরকে ডেফিনেটলি দেখাই, প্রতি মাসে প্রতি সপ্তাহে তোমাদেরকে ডিরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করার জন্য পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমরা কিউএনএ ক্লাসের আয়োজন করে থাকি প্রতি সপ্তাহে একটা করে। সেখানে পুরো সপ্তাহে 2টো বা 3টা ক্লাস যে ক্লাসগুলো হয় সেগুলোর সমস্যাগুলো নিয়ে আমরা সরাসরি তোমাদের সাথে কথা বলি, একদম জুম সেশনের মাধ্যমে 1 to 1 তোমার সাথে পার্সোনালি আমরা কথা বলবো। সো এই সার্ভিসগুলো তোমার ইংলিশের উচ্চতাকে যদি ভালো একটা অবস্থানে নিতে চাও, এই ডেমো ক্লাসের পাশাপাশি তো আছেই আমাদের পেইড ব্যাচে তোমরা যুক্ত হতে পারো, জয়েন হতে পারো। তো চাইলে তোমরা তোমাদের পেইড ব্যাচে যারা জয়েন, যদি পরিচিত কেউ থাকে তাদের কাছ থেকে রিভিউ নিতে পারো, বা আমাদের এখানে ভাই রিকোয়েস্ট করো পেইড ব্যাচে যারা আছো তোমরা রিভিউ এখানে দিয়ে দিতে পারো যে ক্লাসগুলো কেমন হয়, কেমন আমরা নেই, তাদের উদ্দেশ্যে তোমরা বলতে পারো, ঠিক আছে। আর হোমওয়ার্ক ভাইয়া HSC 26 যে স্টার গ্রুপটা আছে ওইখানে একটা পোস্ট করব, ওই পোস্টের নিচে একটা কমেন্ট করলেই হয়ে যাবে। আর আজকের ক্লাসের রেকর্ড লিংকও ভাইয়া ওই পোস্টে একটা পোস্ট করে তোমাদেরকে জানিয়ে দিব, রেকর্ড ক্লাসে পোস্টও তোমাদেরকে ভাই সেখানে জানিয়ে দেবো ভাইয়া, ওকে। সো আমি তোমাদেরকে আরেকবার দেখাই কিভাবে ভর্তি হবো আমাদের কোর্সে। ভর্তি হতে কিছুই লাগবে না, সিম্পলি তুমি জাস্ট 10 মিনিট স্কুল লিখে সার্চ দিবা, 10 মিনিট স্কুল লিখে সার্চ দিবা, 10 মিনিট স্কুল লিখে সার্চ দেওয়ার পরে এখানে এইচএসসি যে সেগমেন্টটা আছে এই এইচএসসি সেগমেন্টে চলে যাবা, ঠিক আছে। এই যে ক্লাস 6 to 12 এখানে গেলে এইচএসসি এখানে যাবা, এইচএসসি এখানে গেলে তুমি নিচের দিকে যাবা, এখানে সব মানে এইচএসসির জন্য যতগুলো কোর্স আছে এই মুহূর্তে সবগুলো তুমি এখান থেকে পেয়ে যাবা, বাংলা, ইংরেজি, আইসিটি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, বা তুমি যদি আলাদা করে তুমি ফিজিক্সে প্রবলেম, ফিজিক্সে ভর্তি হতে চাও তুমি ফিজিক্সে ভর্তি হতে পারবা, বা ইংলিশে ভর্তি হতে চাও ইংলিশে ভর্তি হতে পারবা, যেহেতু ইংলিশ ক্লাস, বাংলা চাইলে বাংলায় ভর্তি হতে পারবা, ইংলিশ চাইলে তুমি যে আইসিটি থেকে শুরু করে সবগুলো কোর্স তুমি ভর্তি হতে পারবা। এই যে আমি যদি যাই অনলাইন ব্যাচ রসায়ন, দেন অনলাইন ব্যাচ ইংরেজি, জাস্ট এখানে যে ইংলিশে ক্লিক করবা, ইংলিশে ক্লিক করলেই তোমার বাদ বাকি জিনিসগুলো এখানে শো হবে। কোর্সটি কেনার জন্য তুমি এখানে চলে যাবা, এখানে চলে গেলে তোমার এখানে যা যা প্রয়োজন সবকিছু তুমি এখানে পেয়ে যাবা। সারা বছরের চাও নাকি সম্পূর্ণ সিলেবাস চাও, কি কি চাও, হ্যাঁ সম্পূর্ণ সিলেবাস এবং লেকচার শিট, সম্পূর্ণ সিলেবাস সহ এবং লেকচার শিট যে প্রিন্ট আমরা প্রিন্টেড লেকচার শিট তোমাদেরকে দিয়ে থাকি, প্রিন্টেড লেকচার শিট যদি পেতে চাও সে প্রিন্টেড লেকচার শিটগুলো আমাদের গ্রুপে পোস্ট করা আছে 26 এর গ্রুপে, যে মোটা খুব সুন্দর একটা লেকচার শিট আমরা তোমাদেরকে প্রোভাইড করব। সো ওইটার জন্য তুমি যদি শীট সহ নিতে চাও 2500 টাকা, বা সম্পূর্ণ সিলেবাস শুধু সিলেবাস কভার করতে চাও শীট লাগবে না তখন 2000। এভাবে তোমরা মেইনটেইন করে করে জিনিসগুলো শিখতে পারো, দেখতে পারো, ইজিলি তুমি এখান থেকে এনরোল করে ফেলতে পারো এবং যেতে পারো। এগিয়ে যান, যদি যাই এগিয়ে যান, গেলেই তুমি এখানে পেমেন্ট করে শুরু করে ফেলতে পারো, তোমার মতো করে পেমেন্ট করে তুমি শুরু করে ফেলতে পারো খুবই ইজিলি। শুরু করুন, বিকাশ পেমেন্ট দিয়ে দিলেই ডান, কমপ্লিটেড। সো তুমি এরপর আমাদের পেইড ব্যাচে যুক্ত হবা, ডিরেক্টলি আমরা কথা বলবো, জিনিসগুলো সলভ করব, ঠিক আছে। ওকে, সো এই তো আজকে কথা না বলি, আজকে এতটুকুই থাকুক। এন্ড নেক্সট কোনো ক্লাসে পেইড ব্যাচে যুক্ত হলে সেখানে আমরা ডিটেইলসে সরাসরি 1 to 1 পরিচিত হব, কথা বলবো এবং বাদ বাকি জিনিসগুলো সেখানে আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে। ইংলিশের পূর্ণাঙ্গ প্রস্তুতিতে এটা হবে বেস্ট একটা অপশন তোমার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ,
আর ক্লাস কখন চলবে? রমজান মাসে আমাদের ক্লাসগুলো 11টায় হয় সকালবেলা, আর রমজানের পরবর্তীতে বিকেল 4:30টায় ক্লাসগুলো হবে, ঠিক আছে, রবি এবং মঙ্গলবারে। তো আজকে এতটুকুই থাকবে, আর বেশি কথা বলছি না। অন্য কোনো সময় তোমাদের সাথে কথা হবে, পরিচয় হবে, ডিরেক্টলি জুম সেশনে পেইড ব্যাচে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, দোয়া করে ভাইয়ের জন্য, আমিও ডেফিনেটলি তোমাদের জন্য দোয়া করি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।